আমরা প্র্যাকটিসও করিয়েছি। পরের টপিকে যেতে হবে। ওয়ার্ক ডানে তো বসে থাকলে হবে না, ওয়ার্ক ডান যদিও একটু ডিফিকাল্ট ছিল। তো আজকে আমরা যেটা আমাদের টপিক আলোচনার সেটা হচ্ছে যে আমরা আজকে এনথালপি এবং হিট ক্যাপাসিটি এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। এনথালপি আর হিট ক্যাপাসিটি, যদিও এই পার্টটায় ম্যাথমেটিক্যাল পোর্শনই বেশি, আমি ডেরিভেশনও দেখাবো, কিন্তু আমাদের মোস্টলি কাজে লাগবে যেগুলো, সেগুলো হচ্ছে যে কিছু কিছু ইম্পর্টেন্ট রিলেশনশিপ। কারণ আমরা যখন কোশ্চেনে অ্যান্সার করতে যাব, আমি পরের দিনকার বেশ কিছু কোশ্চেন দেখাবো, আজকে ঠিক কোশ্চেনগুলো কালেক্ট করার আমার সময় হয়নি, কিন্তু কালেকশন করে আমি তোকে দেখাবো যে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের যে রিলেশনশিপগুলো কাজে লাগবে সেগুলো এখানকার যে রিলেশনশিপ, আজকে আমি বলবো সেই রিলেশনশিপের কথা। তো চল শুরু করা যাক এনথালপির বিষয়টা নিয়ে। এখন এনথালপি ব্যাপারটা এলো কোথা থেকে? প্রথম কথা হচ্ছে যে এনথালপি বিষয়টা আমরা এখানে কনসিডারেশনের মধ্যে নিয়ে এলাম কেন, সেটা আমাদের আগে বুঝতে হবে। তো দেখ, যখন ভালো করে আমার কথাটা লক্ষ্য কর, কারণ থার্মোডাইনামিক্সে কি হয় না, পড়াটা কম হয়, কথা বলাটা বেশি হয়। তো আমরা যখন কেমিক্যাল রিয়াকশন নিয়ে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স যখন পড়ছি কেমিক্যাল রিয়াকশন নিয়ে, তখন ইন্টারনাল এনার্জি বলে একটা কথা চলে আসছে। তো সেই ইন্টারনাল এনার্জিটা কি? ইন্টারনাল এনার্জি হচ্ছে যে একটা সিস্টেমে যে ইনহেরেন্ট এনার্জি, সেটাকেই বলে ইন্টারনাল এনার্জি। কিন্তু ইন্টারনাল এনার্জি কখনো ক্যালকুলেটই করা যায় না। একটা সিস্টেমের ইন্টারনাল এনার্জি কত সেটা ক্যালকুলেটই করা সম্ভবপর নয়, কিন্তু চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি সেটা কিন্তু ক্যালকুলেট করা যায়। এবং আমরা কথা প্রসঙ্গে বলেছিলাম যে চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি ডিই ইকুয়ালস টু কি না, কিউ ভি, কনস্ট্যান্ট ভলিউমে হিট সাপ্লাই টু দ্য সিস্টেম। ডিই বা আমরা ডিইউ বলতে পারি, কোথাও কোথাও ডিই লেখা থাকে, ডিইউ লেখা থাকে, একই ব্যাপার। ইন্টারনাল এনার্জি চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি সেটা হচ্ছে হিট সাপ্লাইড টু দ্য সিস্টেম অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। মানে ভলিউম কনস্ট্যান্ট না থাকলে তুমি কিন্তু এই ইন্টারনাল এনার্জি চেঞ্জটা বের করতে পারছো না। ভলিউম এর পায়ের কাছে লেখা মানে ভলিউম মাস্ট বি কনস্ট্যান্ট। কিন্তু আমরা বেশিরভাগ রিয়াকশানে কি না কনস্ট্যান্ট প্রেসারে করা হয় রাদার দ্যান কনস্ট্যান্ট ভলিউম। তো কনস্ট্যান্ট প্রেসারে যদি করি, এমন একটা কোনো প্যারামিটার আমার দরকার থার্মোডাইনামিক যেটা কি না কনস্ট্যান্ট প্রেসারে ইউজ করা যায়। কনস্ট্যান্ট ভলিউমে ইউজ করলে আমাদের কিছু ডিফিকাল্টি আসছে, এনার্জি বের করতে গেলে কিছু ডিফিকাল্টি আসছে, কারণ সব রিয়াকশনের ক্ষেত্রে ভলিউমটা এক নয়, ভলিউমে চেঞ্জ হতে পারে। কিন্তু প্রেসার, কনস্ট্যান্ট প্রেসারে কিন্তু মোস্ট অফ দ্য কেমিক্যাল রিয়াকশন কনস্ট্যান্ট প্রেসারে করা হয়, একটা পার্টিকুলার প্রেসারে করা হয়, দ্যাট ইজ অ্যাটমসফিয়ারিক প্রেসার, সবাই জানিস। কিন্তু কনস্ট্যান্ট ভলিউমে কিন্তু সবসময় রিয়াকশনটা করা যায় না, কারণ এটা তুমি এক্সটার্নালি সেট করতে পারো না। ধরা যাক আমি তোকে বলছি যে হাইড্রোজেন প্লাস ক্লোরিন ইকুয়ালস টু 2HCl, তাহলে এখানে 2 ভলিউম রিয়াকশন করে 2 ভলিউম হয়েছে। তো এখানে কিন্তু ভলিউমের কোনো চেঞ্জ হয়নি। কিন্তু এমন অনেক তো রিয়াকশন আছে, নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন ইকুয়ালস টু 2 অ্যামোনিয়া, এরকম তো অনেক রিয়াকশনই আছে যেখানে কিনা ভলিউমের চেঞ্জ জিরো নয়, ভলিউমের চেঞ্জ হয়েছে। তো তার মানে ভলিউমের চেঞ্জ যেই হবে তখনই কিন্তু ইন্টারনাল এনার্জি এগুলো বের করা যাবে না।
তাহলে সেক্ষেত্রে আমাদের এমন একটা প্যারামিটার দরকার, আজকে আমরা সেটা পড়ছি, যে এনথালপি, যেটা কনস্ট্যান্ট প্রেসারে ইউজ করা যাবে। তো কনস্ট্যান্ট প্রেসারে এমন একটা প্যারামিটার ইউজ করা হচ্ছে, সেটা দ্যাট ইজ নোন অ্যাজ এনথালপি, এবং এইচ দিয়ে ডিনোট করা হয়। সো ইট হ্যাজ বিন ফাউন্ড, কারণ কনস্ট্যান্ট প্রেসারটা হচ্ছে বেশিরভাগ রিয়াকশনই কনস্ট্যান্ট প্রেসারে আমরা করি, দ্যাট ইজ অ্যাটমসফিয়ারিক প্রেসার। আমরা বলছি ডেফিনেশন হিসাবে এটা হচ্ছে কি, টোটাল হিট কন্টেন্ট। টোটাল হিট কন্টেন্ট মানে ইন্টারনাল এনার্জি প্রেসার প্লাস প্রেসার ভলিউম এনার্জি। কথাটা আমার বোঝার চেষ্টা কর, কথাটা আমার ভালো করে তুই শোন। আমরা যখন ইন্টারনাল এনার্জি বলি, তখন কিন্তু ইন্টারনাল এনার্জি শুধুমাত্র সিস্টেমের ইনহিয়ারেন্ট এনার্জি, বাইরে থেকে কোনো অপোজ করা, বাইরে থেকে চাপিয়ে দেওয়া কোনো এনার্জি নয়। কিন্তু যখন আমরা এনথালপি বলি, তখন কিন্তু সেখানে ইন্টারনাল এনার্জিটাও থাকে, ইন্টারনাল এনার্জিও থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ প্রেসার ভলিউম। এই প্রেসারটা কি, প্রেসার হচ্ছে কি না, সবসময় প্রেসারটা কিন্তু ওর নিজের প্রেসার নয়। কথাটা বোঝার চেষ্টা করবি। যখনই কোনো ওয়ার্ক বা কোনো কিছু বলা হয়, প্রেসার এক্সটার্নাল প্রেসার, এগেনস্ট প্রেসার। তো এটা যদি একটা সিস্টেম হয়, এটা যদি একটা সিস্টেম হয়, তাহলে এই বাইরের যে প্রেসার, প্রেসার এক্সটার্নাল ইনটু এর যে ভলিউম ভি, সেইটাকে বলা হচ্ছে কি এনথালপি। সেই জন্যে এনথালপিটাতে কিন্তু শুধু ইন্টারনাল ব্যাপারটা জড়িত নেই, যে মলিকিউলগুলোর নিজস্ব এনার্জির কথাই বলা হচ্ছে না। এক্সটার্নাল প্রেসারের সাথে ভলিউম মাল্টিপ্লাই করলে, মানে প্রেসার ভলিউম মাল্টিপ্লিকেশনও তো একটা এনার্জি। তো সেটাকে মাল্টিপ্লাই করলে যে এনার্জি হয়, সেইটা টোটাল মিলিতভাবে কিন্তু এনথালপি। সেটা মিলিতভাবে করলে সেটা হচ্ছে এনথালপি। তো এনথালপি সবসময়তেই ইন্টারনাল এনার্জি প্লাস প্রেসার ভলিউম এনার্জি। প্রেসার মানে কি, এক্সটার্নাল প্রেসার। প্রেসার কিন্তু ইন্টারনাল গ্যাসের নিজস্ব যে প্রেসার, সেই প্রেসারের কথা বলা হচ্ছে না। যে প্রেসারের এগেনস্টে ওয়ার্কটা হচ্ছে, যে প্রেসারের অপোজিটে ওয়ার্কটা হচ্ছে, সে বিষয়টাই কিন্তু এখানে ধরা রয়েছে প্রেসার ভলিউম। এ নিয়ে আমরা ডিটেলে আসবো, এ নিয়ে আমরা বলবো। তো তাহলে চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি, চেঞ্জ অফ এনথালপি, চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি ইনটু প্রেসার ভলিউমের চেঞ্জ। তো যদি প্রেসারটাকে কনস্ট্যান্ট করে দিই, প্রেসারটাকে যদি আমরা কনস্ট্যান্ট রাখি, তাহলে সেখানে যে কোয়ান্টিটিটা হবে, যেটা হিট সাপ্লাই টু দ্য সিস্টেম, সেটাই হবে কি না, সেটাই হবে এনথালপি। তো সেই জন্য এনথালপিটাকে আমরা কিউপি দিয়ে ডিনোট করব। যেরকম চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি আমরা কিউভি বলেছি, চেঞ্জ অফ এনথালপি কিউপি বলবো। এইটা কিন্তু অবশ্যই মাথায় রাখবি, যে চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি কিউভি, হিট সাপ্লাই টু দ্য সিস্টেম এট কনস্ট্যান্ট ভলিউম, আর এনথালপি হচ্ছে কি, হিট সাপ্লাই টু দ্য সিস্টেম অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। কারণ মোস্ট অফ দ্য রিয়াকশন কিন্তু কনস্ট্যান্ট প্রেসারে করা হয়, অ্যাটমসফিয়ারিক প্রেসারে করা হয়, সেই জন্যই বলা হচ্ছে। তো এখন বিষয়টা খুব সিম্পল হয়ে গেছে, যে আমরা কিউভি আইসোকোরিক প্রসেস যদি হয়, তাহলে সেখানে কিন্তু কোনো ওয়ার্ক হচ্ছে না। কারণ আমরা কি বলেছি, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে কি বলা হয়েছে? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে বলা হয়েছে যে চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি ইকুয়ালস টু কি, কিউ প্লাস ডাব্লিউ। তো যদি ডাব্লিউ মানে কি, ডাব্লিউ মানে পি ডেল্টা ভি মাইনাস। তো যদি আইসোকোরিক প্রসেস হয়, যদি প্রসেসটা আইসোকোরিক হয়, সেখানে যদি ভলিউমের কোনো চেঞ্জ না হয়, তাহলে তো ওয়ার্ক ডান ইকুয়ালস টু কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে ডেল্টা ইউ ইকুয়ালস টু কিউভি। যথেষ্ট যুক্তি আছে লেখার, কোনো কারণ নেই যে এখানে কোনো প্রবলেম আছে। তো এ চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জিটা সব সময়তে কিন্তু কিউভি। আর যে কথা আমরা বললাম যে চেঞ্জ অফ কি না এনথালপি, সেটা হচ্ছে কিউভি। This result is valid for all substances involving isobaric. Isobaric মানে কি, dp equals to 0, মানে প্রেসারের কোনো রকম কোনো চেঞ্জ হবে না।
সেখানে প্রেসারের কোনো রকম কোনো চেঞ্জ হবে না, কিন্তু প্রেসার কনস্ট্যান্ট থাকবে, কিন্তু প্রেসার ভলিউম ওয়ার্কটা হবে, প্রেসার ভলিউম ওয়ার্কটা হবে, কিন্তু প্রেসারের কোনো চেঞ্জ হবে না। দেখ, একটা সিস্টেমে যদি আমি এনার্জি দিচ্ছি, কথাটা বোঝার চেষ্টা কর, একটা সিস্টেম রয়েছে, একটা সিস্টেম রয়েছে, এখানে যদি আমি কিউ অ্যামাউন্ট অফ এনার্জি দিই, যদি আমি এখানে প্রেসারটা, এক্সটার্নাল প্রেসারটা যদি পি এর প্রেসারটা যদি আমি বলি যে প্রেসারটা কনস্ট্যান্ট আছে, প্রেসারটা কি কনস্ট্যান্ট আছে, তাহলে যেই হিট দেব সঙ্গে সঙ্গে কি হবে, হিটেতে এনার্জি বাড়বে, এনার্জি বাড়লে কি হবে, মলিকিউলগুলো দেয়ালের গায়েতে বেশি ধাক্কাধাক্কি করবে, কতটা বোঝার চেষ্টা কর, মলিকিউলগুলো দেয়ালের গায়েতে বেশি ধাক্কাধাক্কি করবে, ধাক্কাধাক্কি করলে কি হবে, প্রেসারটা বেড়ে যাবে। কিন্তু আমি প্রেসারটা কোনো রকম কোনো ইন্টারনাল বা এক্সটার্নাল কোনো প্রেসারই আমি কোনো চেঞ্জ করব না, প্রেসারটা একই থাকবে, তাহলে তাতে কি হবে, তাহলে এই যে এক্সট্রা এনার্জি যেটা, সেটা কিন্তু এক্সপ্যানশন হবে এবং এই পিস্টনটাকে উপরের দিকে তুলে দেবে। উপরের দিকে যদি তুলে দেয় তাহলে ওয়ার্কটা হবে, ওয়ার্ক হবে, কনস্ট্যান্ট প্রেসারে ওয়ার্ক হয়, কারণ ভলিউম চেঞ্জ হলেই ওয়ার্কটা হবে, প্রেসার কনস্ট্যান্ট থাকলেও ওয়ার্ক হবে, ওয়ার্ক হওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তার মানে আমি যখন এনথালপির কথা বলছি তখন কিন্তু আমরা ওয়ার্ক ডানের ব্যাপারটাও কিন্তু ধরছি, সেই জন্য এনথালপিতে ইন্টারনাল এনার্জিও আছে অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ক ডান প্রসেসটাও রয়েছে, দুটো ব্যাপারই একসাথে কাউন্ট করা রয়েছে। এবার দেখ যে আমরা কি না, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই আপাতত সেটা হচ্ছে কি না, খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কি হিট ক্যাপাসিটি। তো হিট ক্যাপাসিটি কি, ব্যাপারটা কি, অনেকে অনেক রকম ভাবে বলে, অনেকে অনেক কিছু বোঝে না বোঝে। আমি তোকে সিম্পল একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, একটা আলোচনা করতে চাই তোদের সাথে, যে তোরা কি ভাবছিস, আমি ধর এখানে আমি একটা জায়গার মধ্যে ধর আমি 1 লিটার 1 লিটার ওয়াটার নিয়েছি, আর একটা জায়গার মধ্যে আমি 1 লিটার অয়েল নিয়েছি, যে কোনো একটা তেল নিয়েছি, এটাতেও আমি 100 জুল এনার্জি দিচ্ছি, এটাতেও 100 জুল এনার্জি দিচ্ছি। 1 লিটার ওয়াটার নিয়েছি, 1 লিটার অয়েল নিয়েছি, ইনিশিয়াল টেম্পারেচার সেম, এর টেম্পারেচার হয়তো 30 ডিগ্রি সেলসিয়াসে ছিল, এরও টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াসেই ছিল, ইচ অ্যান্ড এভরিথিং ইজ সেম, ভলিউম ফলিউম সবকিছু সেম। তো এই অবস্থায় যদি আমি বলি যে এদের টেম্পারেচারের ইনক্রিজ হচ্ছে, তাহলে কি দুটো ক্ষেত্রে টেম্পারেচারের ইনক্রিজ সেম হবে নাকি ডিফারেন্ট হবে, ডিফারেন্ট হলে কার বেশি কার কম হবে, প্রশ্নটা হচ্ছে এটাই। ডিফারেন্ট হবে, হ্যাঁ ডিফারেন্ট হবে, কার বেশি হবে, কার টেম্পারেচার বেশি বাড়বে, 1 লিটার জলের 100 জুল আমি যদি এনার্জি দিই, তার টেম্পারেচার কি বেশি বাড়বে নাকি অয়েলের টেম্পারেচার বেশি বাড়বে, কেউ বলতে পারবি? স্যার অয়েলের। অয়েলের টেম্পারেচার বেশি বাড়বে, কেন বল? স্যার কারণ ওয়াটারকে যে স্পেসিফিক হিটের ব্যাপারটা আছে, ওয়াটারকে বেশি গরম করতে গেলে বেশি এনার্জি দরকার হয়, অয়েলকে অত এনার্জি দিতে হয় না। আচ্ছা ঠিক আছে, মোটামুটি ও অ্যান্সারটা বলেছে, কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। দেখ 1 লিটার ওয়াটার রয়েছে, 1 লিটার অয়েল রয়েছে, আমি যখন 100 জুল এনার্জি দেব তখন ওয়াটার বা অয়েল সে কি করবে না, প্রথমে নিজে কিছুটা হিট অ্যাবজর্ব করবে, করার পরে যখন হিট অ্যাবজর্পশনে সে স্যাচুরেটেড হয়ে যাবে তখনই কিন্তু তারপরে তার টেম্পারেচারটা বাড়বে। ইনিশিয়ালি কিন্তু
ইনিশিয়ালি সে হিটটা অ্যাবজর্ব করবে, করার পরে তারপরে কিন্তু যখন অ্যাবজর্ব করে স্যাচুরেটেড হয়ে যাবে তারপরে তার টেম্পারেচারটা বাড়বে। খুব সিম্পল ব্যাপার। অয়েলও তাই করবে। তো ওয়াটার এবং অয়েলের মধ্যে কার হিট অ্যাবজর্ব করে রাখার ক্ষমতা বেশি তার উপরে ডিপেন্ড করবে যে কার টেম্পারেচারটা বেশি বাড়বে। দেখ, ওয়াটার সবসময় কুল্যান্ট হিসাবে ইউজ হয় ঠান্ডা করতে, কারণ ওয়াটার কিন্তু অনেক বেশি হিট ক্যাপাসিটি মানে কি, সে নিজে হিটটাকে অনেকটাই ধরে রাখতে পারে। ওয়াটার হিটটাকে ধরে রাখতে পারে, গরম জলে সেক দেওয়া হয়, এইসব দেওয়া হয়, তার কারণ তার হিট ক্যাপাসিটি হাই বলে। তো ওয়াটারের যদি 1 ডিগ্রি সেলসিয়াস যদি টেম্পারেচার বা 1 ডিগ্রি কেলভিন বাড়াতে হয় তাহলে আমাকে অনেক বেশি অ্যামাউন্ট হিট দিতে হবে। তো আমি যদি দুটোতে সেম অ্যামাউন্ট অফ হিট দিই তাহলে দেখা যাবে যে অয়েলের ক্ষেত্রে টেম্পারেচারটা বাড়বে, যেটা ও বলেছে এটা সঠিক বলেছে, ঠিকই বলেছে। কারণ ওয়াটার এবং অয়েলের মধ্যে হিট ক্যাপাসিটি যদি কম্পেয়ার করি তাহলে কে ভালো হিটটাকে ধরে রাখবে, তাতে ওয়াটার কিন্তু ভালো হিটটাকে কন্টেন করতে পারবে। তো যে ভালো হিটটাকে কন্টেন করতে পারবে তার টেম্পারেচারটা পরে বাড়বে, আরো বেশি হিট দিলে তবে বাড়বে তার টেম্পারেচার। কিন্তু যে হিটটাকে ধরে রাখার ক্ষমতাটা অত বেশি নয় সে ততটা কিন্তু তার হিট বাড়বে না, টেম্পারেচার বাড়বে না। তো অয়েলের ক্ষেত্রে দেখা যাবে যে তার টেম্পারেচারটা কিন্তু কম্পারেটিভলি বেশি বাড়বে, কারণ অয়েলের হিট ক্যাপাসিটি কিন্তু কম। তো we know from the everyday experience that more you heat an object, তুমি যদি একটা অবজেক্টকে হিট করো তাহলে তার টেম্পারেচার বাড়বে এবং কুল করলে কিন্তু তার টেম্পারেচার কমবে। এটা ঘটনা যে হিট করলে টেম্পারেচারটা বাড়বে এবং কুল করলে টেম্পারেচারটা কমবে, কিন্তু সাবস্ট্যান্স টু সাবস্ট্যান্স ভ্যারি করে। তার মানে হিট করলে যদি টেম্পারেচারটা বাড়ে তাহলে আমি কি বলতে পারি, কিউ প্রপোর্শনাল টু চেঞ্জ অফ টেম্পারেচার ডেল্টা টি, বা আমি বলতে পারি কিউ ইকুয়ালস টু কনস্ট্যান্ট কে ইন্টু টি। তাহলে কিউ ইকুয়ালস টু কে ইন্টু ডেল্টা টি। তো চেঞ্জ অফ টেম্পারেচার সেটা কিসের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেল না, এই কিউ যদি সেম অ্যামাউন্ট অফ হিট দিই তাহলে এই কে বলে যে কোয়ান্টিটিটা, এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, তার উপরে ডিপেন্ড করে গেল। যার এই কে এর ভ্যালুটা বেশি, যার এই কে এর ভ্যালু বেশি তার ক্ষেত্রে কি হবে না, টেম্পারেচারটা বাড়বে কম। কিন্তু যার কে এর ভ্যালুটা কম তার কিন্তু এই টেম্পারেচারটা বাড়বে বেশি। আমি আবারও বলছি যে কিউ হচ্ছে কি না হিট সাপ্লাইড, ডেল্টা টি কি কতটা টেম্পারেচার বাড়ছে। তো দিস আর ডাইরেক্টলি প্রপোর্শনাল, যত বেশি তুমি হিট দেবে তত টেম্পারেচার বাড়বে, কিন্তু এটা সাবস্ট্যান্স টু সাবস্ট্যান্স ভ্যারি করবে। কারণ একটা কনস্ট্যান্ট আছে মাঝখানে, কনস্ট্যান্টটার ভ্যালুটা কিন্তু ডিফারেন্ট সাবস্ট্যান্সের ক্ষেত্রে ডিফারেন্ট। তো কনস্ট্যান্টের ভ্যালুটা যদি ডিফারেন্ট সাবস্ট্যান্সের ক্ষেত্রে ডিফারেন্ট হয় তাহলে আমি যদি সেম অ্যামাউন্ট অফ হিট দিই তাহলে টেম্পারেচার বাড়ার ক্ষেত্রে কিউ এর ভ্যালুটা সেম, তাহলে আরো একটা কিসের উপর ডিপেন্ড করে গেল, কে এর ভ্যালু। তাহলে কে এর ভ্যালু ডেল্টা টি বেশি হবে যদি কে এর ভ্যালু কম হয়, ডেল্টা টি কম হবে যদি কে এর ভ্যালু বেশি হয়। এই ব্যাপারটাই আমি তোকে বলতে চাইছি। তো হিট ক্যাপাসিটি সিম্পল ব্যাপার, যেটা আমরা ডেফিনেশনে যা জানি যে কতটা হিট লাগবে তার টেম্পারেচার 1 কেলভিন ইনক্রিজ করাতে গেলে বা 1 কেলভিন চেঞ্জ করাতে গেলে কতটা হিট লাগবে, দ্য কোয়ান্টিটি অফ হিট রিকোয়ার্ড টু চেঞ্জ দ্য টেম্পারেচার বাই 1 ডিগ্রি, দ্যাট ইজ কল্ড হিট ক্যাপাসিটি। তো ওয়াটার যদি আমি 1 লিটার নিই তার টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াতে গেলে আমাকে বেশি হিট দিতে হবে, কারণ ওয়াটারে যখন আমি বাইরে থেকে হিট দেব তখন ওয়াটার নিজে তার হিট ক্যাপাসিটি যেহেতু বেশি তাই নিজে সে বেশ খানিকটা হিট ধরে রাখবে, তাহলে আমাকে বেশি হিট দিতে হবে তার টেম্পারেচারটা বাড়ানোর জন্যে।
1 ডিগ্রি টেম্পারেচার বাড়ানোর জন্য। কিন্তু অয়েলের ক্ষেত্রে আমি যদি 1 কেলভিন টেম্পারেচার ইনক্রিজ করতে যাই তাহলে অতটা হিট না দিলেও চলবে। তো হিট ক্যাপাসিটির বিষয়টা কিন্তু এরকম, হিট ক্যাপাসিটির সাথে আমাদের থার্মোকেমিস্ট্রির অনেকগুলো বিষয় সম্পর্কযুক্ত, তাই আমরা হিট ক্যাপাসিটিটা এখানে পড়ে নিচ্ছি। যদিও ফিজিক্সে অনেকেই অনেক জিনিস পড়ে, কিন্তু তবু আমাদের কেমিস্ট্রির মতো করে আমরা ম্যাথমেটিক্যাল রিলেশনশিপগুলো বা এই বিষয়গুলো আমরা দেখব। তো হিট ক্যাপাসিটি কি আমি তোকে বললাম, কিন্তু হিট ক্যাপাসিটি সেটা তাকে আমি যদি ডিফাইন করি তাহলে আমি বললাম যে heat capacity of a system define amount of heat required to raise the temperature of the system by 1 ডিগ্রি। এবারে সিস্টেমের মাস কত জানি না, তার মোল কত জানি না, তাহলে সিস্টেমটার যে পুরোটা রয়েছে তার টেম্পারেচার 1 কেলভিন ইনক্রিজ করব। সিস্টেমের মাস বা মোল এসব নিয়ে আমার কোনো উৎসাহ নেই। হিট ক্যাপাসিটির যে নর্মাল ডেফিনেশন যেটা, সেটা হচ্ছে একটা সিস্টেমে যা এখন ঘটনাটা হচ্ছে যে সিস্টেমে যদি 100টা মলিকিউল থাকে তার জন্য যত তুই 1 বালতি জলের টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াবি, যতটা তোর হিট লাগবে হাফ বালতি জলের আরো কম হিট লাগবে। তো ব্যাপারটা কিন্তু এক্সটেন্সিভ প্রপার্টি, মানে মাসের উপরে ডিপেন্ডেন্ট। হিট ক্যাপাসিটি একটা এক্সটেন্সিভ প্রপার্টি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো বেশি অ্যামাউন্ট হলে বেশি হিট লাগবে, কম অ্যামাউন্ট হলে কম হিট লাগবে, কিন্তু আমাদের হিট ক্যাপাসিটির ডেফিনেশনে বলা নেই যে 1 মোল বা 1 গ্রাম এরকম ধরনের কোনো বক্তব্য নেই। বলা হয়েছে যে সিস্টেমে যারা থাকবে তাদের টেম্পারেচার 1 ডিগ্রি ইনক্রিজ করাতে গেলে যতটা তোমাকে হিট দিতে হবে, দ্যাট ইজ কল্ড হিট ক্যাপাসিটি। তো সেই জন্য ব্যাপারটা কিন্তু হিট ক্যাপাসিটি সেটা সিস্টেম টু সিস্টেম ভ্যারি করে যাবে, কিন্তু এই ব্যাপারটা ভালো ব্যাপার নয়, কারণ আমরা এভাবে পড়াশোনা করতে পারবো না। সিস্টেম টু সিস্টেম ভ্যারি করলে সিস্টেমের তো কিছু প্যারামিটার আছে, সেই প্যারামিটারগুলো স্পেসিফিক্যালি না বলে দিলে হবে না। তো সেই জন্য হিট ক্যাপাসিটিটা যখন আমরা বলতে যাই তখন আমরা কি করি না, ধরা যাক একটা স্মল কোয়ান্টিটি অফ হিট কোনো সিস্টেমে আমি দিয়েছি এবং টেম্পারেচারটাও একটা স্মল অ্যামাউন্ট অফ টেম্পারেচার চেঞ্জ হয়েছে, তাহলে এখানে আমরা হিট ক্যাপাসিটি বলতে কি বুঝি, ডেল্টা কিউ, এরকম ডেল্টা কিউ বাই ডেল্টা টি, এটা কিন্তু হিট ক্যাপাসিটি বোঝাবে, ডেল্টা কিউ বাই ডেল্টা টি। কারণ কতটা হিট লেগেছে তাতে কতটা টেম্পারেচারে চেঞ্জ হয়েছে, এই যে রেশিওটা যেটা, সেটাই আলটিমেটলি কি সি হচ্ছে কি, সি হচ্ছে হিট ক্যাপাসিটি হলো। তো এখন বক্তব্যটা হচ্ছে হিট ক্যাপাসিটি কিন্তু 3 রকমের, 3 ভাবে আমরা ওটাকে দেখব। প্রথম কথা যে যদি আমার কোনো কিছুই মাস দেয়া নেই, শুধু সিস্টেমের কথা বলা রয়েছে, তাহলে আমি বুঝবো সেটা কিন্তু টোটাল হিট ক্যাপাসিটি। আমি বুঝবো সেটা টোটাল হিট ক্যাপাসিটি, মানে সিস্টেমে যা মলিকিউলস আছে সবাইয়ের 1 ইউনিট কেলভিন ইনক্রিজ করতে গেলে যতটা হিট রিকোয়ার্ড, যতটা কিউ রিকোয়ার্ড। কিন্তু মোলার হিট ক্যাপাসিটি সেটা কি না, এখানে কিন্তু স্পেসিফিক্যালি বলে দেওয়া আছে যে 1 মোল সাবস্ট্যান্স রয়েছে ওখানে এবং তার টেম্পারেচারটা 1 কেলভিন ইনক্রিজ করছে, সেটা বলা রয়েছে, দ্যাট ইজ কল্ড মোলার হিট ক্যাপাসিটি। আর একটা হচ্ছে কি স্পেসিফিক হিট ক্যাপাসিটি। স্পেসিফিক হিট ক্যাপাসিটি 1 গ্রাম, তার কিন্তু 1 কেলভিন যদি আমি ইনক্রিজ করতে চাই, 1 গ্রাম অ্যামাউন্ট রয়েছে তার যদি 1 কেলভিন অ্যামাউন্ট ইনক্রিজ করতে চাই, তাহলে টোটাল হিট ক্যাপাসিটি, সেখানে তো আর কোনো বক্তব্য নেই, কিউ বাই ডেল্টা টি করলেই হয়ে যাবে বা ডিটি, এটা করলেই হয়ে যাবে। মোলার হিট ক্যাপাসিটি যদি এন মোল থাকে, এন মোলের জন্য যদি তোমার কিউ অ্যামাউন্ট অফ হিট লাগে, তাহলে 1 মোলের জন্য কত লাগবে, এন দিয়ে ডিভাইড করে দিতে হবে, সবসময় 1 মোলের জন্য তোমাকে ইউজ করতে হবে এখানে। এটা হচ্ছে কি মোলার হিট ক্যাপাসিটি। মোলার হিট ক্যাপাসিটিতে কোনো মাসের উপর ডিপেন্ডেন্সির ব্যাপার নেই, এটা ইন্টেন্সিভ প্রপার্টি, এটা ইন্ডিপেন্ডেন্ট অন মাস। কারণ আমি তো 1 মোল বলেই দিচ্ছি,
আমি তো 1 মোল স্পেসিফিক্যালি বলেই দিচ্ছি, তাহলে অটোমেটিক্যালি তো মাসটা ফিক্সড হয়ে গেল। স্পেসিফিক হিট ক্যাপাসিটি সেটা মাস ইউনিট মাস 1 গ্রাম, তাহলে সেটা এম গ্রামের জন্য যদি কিউ হয় তাহলে 1 গ্রামের জন্য কত, কিউ বাই এম ইন্টু ডেল্টা টি। তো এই বিষয়গুলো আগে পরিষ্কার করে নেওয়া যাক যে হিট ক্যাপাসিটি টোটাল হিট ক্যাপাসিটি হতে পারে, সেটা সিস্টেমের যত মলিকিউলস আছে, যত অ্যাটমস আছে, 1 কেজি হতে পারে, 2 কেজি হতে পারে, যা খুশি হতে পারে, আমার দেখার দরকার নেই। আমার টোটাল কতটা এনার্জি লাগবে 1 কেলভিন সিস্টেমে টোটাল এনার্জি ইনক্রিজ করতে। মোলার হিট ক্যাপাসিটি 1 মোলের জন্য, স্পেসিফিক হিট ক্যাপাসিটি 1 গ্রামের জন্য। ব্যাপারটা বোঝা গেল, এবং তাদের করসপন্ডিং রিলেশনশিপ গুলো বললাম। এবারে দেখ, আমরা জেনারেলি কি করি না, 2 রকমের হিট ক্যাপাসিটি রয়েছে, যদিও 4 রকমের হতে পারে, কিন্তু 2 রকমেরই তুই পড়তে হবে, বাকি দুটোর কিন্তু কোনো এক্সিস্টেন্স নেই। আমি তোকে দেখাচ্ছি। প্রথম কথা হচ্ছে, গ্যাসের ক্ষেত্রে 2 রকমের হিট ক্যাপাসিটি হয়, হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম যেটাকে সিভি বলে, আর হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার যেটাকে বলে সিপি। তো সিভি আর সিপি, একটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউমে আর একটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারে। তো এছাড়া কি আর কিছু হতে পারে? আমি তোকে বলছি, হতে হয়তো পারে, কিন্তু তার কোনো সিগনিফিক্যান্স নেই। যেরকম তুই দেখ যে হিট ক্যাপাসিটি ফর আইসোথার্মাল প্রসেস, মানে কি, যেখানে যেখানে ডেল্টা টি কোনো চেঞ্জ নেই, 0, তাহলে কিউ বাই ডেল্টা টি করলে কি হবে, ভ্যালুটা ইনফাইনাইট চলে আসবে। তো ন্যাচারালি সেক্ষেত্রে আলাদা করে কিছু বলার দরকার নেই। সব সময় যে কোনো আইসোথার্মাল প্রসেস যেখানে কোনো টেম্পারেচারের চেঞ্জ নেই, সব ক্ষেত্রেই হিট ক্যাপাসিটির ভ্যালুটা ইনফাইনাইট হবে। ব্যাস, হয়ে গেল, মিটে গেল। আর হিট ক্যাপাসিটি ফর অ্যাডিয়াবেটিক প্রসেস মানে কি, সেখানে কিন্তু কিউ এর কোনো চেঞ্জ নেই, কিউ সিস্টেমে ঢুকছেও না, হিট ঢুকছেও না, বেরোচ্ছেও না। যদি কিউ ইকুয়ালস টু 0 হয়, এই জায়গায় যদি কিউ এর জায়গায় যদি 0 বসিয়ে দিস, তাহলে ভ্যালুটা 0 চলে আসবে। তাহলে এটারও কোনো সিগনিফিক্যান্স রইল না, 0 বা ইনফিনিটি, এগুলো তো আমি বের করে দিতেই পারছি, ডাইরেক্টলি বলেই দিতে পারছি, এর জন্য কোনো রিলেশনশিপ ইত্যাদি বোঝার দরকার নেই। আর হিট ক্যাপাসিটি আইসোবারিক প্রসেস মানে সেখানে প্রেসারটা কনস্ট্যান্ট, তো আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে কিউপি যেটার সিগনিফিক্যান্স আছে, এবং আইসোকোরিক প্রসেস কিউভি। তো এই আইসোবারিক বা আইসোকোরিক প্রসেসের জন্য হিট ক্যাপাসিটি, যেটাকে আমরা সিপিসিবির সাথে আমরা কোরিলেট করব, সিপিসিবির সাথে আমরা বলবো কনস্ট্যান্ট প্রেসারে একটা হিট সাপ্লাই করা হচ্ছে, কনস্ট্যান্ট ভলিউমে একটা সাপ্লাই করা হচ্ছে। তো তাদের ব্যাপার স্যাপারগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমত কয়েকটা বিষয় আমাদের এখানে পরিষ্কার করে নেওয়া ভালো। সেটা হচ্ছে যে হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম হচ্ছে সিভি, আর হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার হচ্ছে সিপি। তো সিপি এটাই অ্যাকচুয়ালি কি, হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, আর সিভি হচ্ছে হিট এখন কোনটা বড়, সিপি বড় না সিভি বড়? দেখ, এটা সাধারণ কোশ্চেন, এটা তো নিশ্চয়ই পারা উচিত, ফিজিক্স পড়েছিস। তো আমাকে বল, সিপি বড় না সিভি বড়, কোনটা বড়? সিপি বড় না সিভি বড়? হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম বড় না হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার বড়?
বল, বলবি না? বলবি না কেন? কে আছে? অলিভিয়া, অর্চিতা। অলিভিয়া বল, সিপি বড় না সিভি বড়? আচ্ছা, তোরা তো এটা পড়েছিস যে সিপি মাইনাস সিভি কত, এটা বল। সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু কত? আচ্ছা, স্যার সিপি গ্রেটার দেন সিভি। হ্যাঁ, সিপি গ্রেটার দেন সিভি হয়। সিপি গ্রেটার দেন সিভি হয়, তাই তো হয়। সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। প্রশ্নটা হচ্ছে যে সিপি কেন সিভির চাইতে বড় হয়, সিপি কেন সিভির চাইতে বড় হবে, তার সিগনিফিক্যান্স কি? সিপি সিভির চাইতে বড় বুঝতে পারলাম, এটা বুঝতে হবে, কারণ এই রিলেটেড প্রশ্ন থাকে। আমাকে শুধু এটা জানলে হবে না যে সিপি গ্রেটার দ্যান সিভি, এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে যে কেন এই জিনিসটা হয়। তো আমি তোকে বলছি, কথাটা আমার ভালো করে তুই শোন। সিপি কেন সিভির চাইতে বড় আমি সেটা তোকে বলছি, সেটা তুই শোন। বেসিক্যালি ব্যাপারটা কি না, একটা ধর এরকম সিস্টেম আছে, এখানে এখানে ভলিউমটা কনস্ট্যান্ট, ভলিউমটা ভি, এটা কনস্ট্যান্ট। তুই 100 জুল এনার্জি, কথার কথা 100 জুল এনার্জি দিয়েছিস, ভলিউম কনস্ট্যান্ট মানে কিউভি। তো যদি ভলিউম কনস্ট্যান্ট হয়, এবারে দিয়ে দেখছিস যে তোর 1 কেলভিন টেম্পারেচার ইনক্রিজ করেছে, বেড়েছে, 1 কেলভিন টেম্পারেচার বেড়েছে। তো তাহলে এই 100 জুলটাকে তুই কি বলবি? তুই বলবি নিশ্চয়ই সিভি, কারণ সিভি মানে কি, কোনো একটা সিস্টেমের 1 কেলভিন টেম্পারেচার ইনক্রিজ করতে যতখানি তুমি হিট দিয়েছো তাকেই বলে সিভি। ভাই সিম্পল কথা, এত জটিলতার মধ্যে যাওয়ার দরকার নেই। আমি তো ভলিউমটা কনস্ট্যান্ট রেখেছি, তো আর কোনোভাবে তো এনার্জি ইউটিলাইজ হওয়ার কথা নয়, পুরো এনার্জিটাই টেম্পারেচার ইনক্রিজ করতে কাজে লাগবে, তো সেটাই হচ্ছে 100 জুল। এবারে ধর কথার কথা যে ওই একই গ্যাস একই পরিমাণের মধ্যে সবকিছু সেম আছে, কিন্তু এখানে এক্সটার্নাল প্রেসারটা কনস্ট্যান্ট। তো এখানেও তুই 100 জুল এনার্জি দিয়েছিস, তো প্রেসারটা কনস্ট্যান্ট কিন্তু ভলিউম তো কনস্ট্যান্ট নয়। এর মধ্যে যখন তোর হিটটা ঢুকবে, সে কি করবে না, সে প্রেসার বাড়াতে চেষ্টা করবে, কিন্তু প্রেসার কনস্ট্যান্ট। তো প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ভলিউমটা বাড়িয়ে সে প্রেসারটা কিছুটা অ্যাডজাস্ট করবে। তাহলে কি হবে না, এই যে 100 কিলোজুল এনার্জি দিলে কিছুটা তার ভলিউম কি হবে না, ভলিউম ইনক্রিজ করবে, ভলিউম ইনক্রিজ করবে। ভলিউম ইনক্রিজ করা মানে কি, ওয়ার্ক বাই দা সিস্টেম। কতটা ওয়ার্ক করলো, ধর 20 জুল ওয়ার্ক করলো, ধর 20 জুল ওয়ার্ক করলো, কে করলো, গ্যাস করলো। তো 20 জুল যদি ওয়ার্ক সে করে, তাহলে তার নেট এনার্জি এখন কত পড়ে রয়েছে না 80 জুল তার নেট এনার্জি রয়েছে। কিন্তু আমরা আগেই দেখেছি যে 1 কেলভিন ইনক্রিজ করাতে গেলে কতটা এনার্জি লাগে, 100 জুল। তাহলে 80 জুল দিলে 100 জুলই দিয়েছিলাম, কিন্তু তার মধ্যে তো 20 তো ওয়ার্কে খেয়ে নিয়েছে, 20 তো ওয়ার্ক করেছে। তো
তো 20 যদি ওয়ার্ক করে তাহলে নেট কত এনার্জি পড়ে রয়েছে গ্যাসটার মধ্যে? 80 জুল। কিন্তু 80 জুলে তো হবে না, তাহলে আরো তোকে কি করতে হবে না, আরো এক্সট্রা 20 জুল এনার্জি ওখানে দিতে হবে। মানে 100 হলে হবে না, 120 হতে হবে, 120। এই বাকি 20 কেন লাগছে না, 20 লাগছে এই কারণে যে গ্যাসটা কিছুটা ওয়ার্ক করছে, কারণ প্রেসারটা কনস্ট্যান্ট হলেও ভলিউমটা কনস্ট্যান্ট নয়। ভলিউমের চেঞ্জ যদি হয় অটোমেটিক্যালি ওয়ার্ক হবে। তো যতটা ওয়ার্ক হচ্ছে সেই ওয়ার্কটা ওই অ্যামাউন্ট অফ এনার্জি এক্সট্রা দিতে হবে। মানে এখানে যদি আমি কিউপি মানে সিপি যদি বের করি তাহলে সেটা 120 জুল হবে। সিপি এর ভ্যালু 120 জুল। এই ব্যাপারটাই কিন্তু আমি বোঝাতে চাইছি। এটা কি বুঝেছিস নাকি বুঝিসনি আমাকে বল। ইজ ইট ক্লিয়ার অর নট? কারণ অঙ্ক এমন ধরনের দেয়। হ্যাঁ, আরেকবার বোঝাবেন? আরেকবার বলবো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমি বলতে চাইছি যে কনস্ট্যান্ট ভলিউমে যখন আমি ভলিউম যদি চেঞ্জ না হয় তাহলে কোনো ওয়ার্ক হয় না। ওয়ার্ক মানে কি? ওয়ার্ক মানে হচ্ছে যে পি ডেল ভি, পি ডেল্টা ভি। তো ডেল্টা ভি যদি 0 হয় তাহলে কোনো ওয়ার্ক হয় না। তো আমি যখন এইখানে একটা গ্যাস নিয়েছি বা যাই হোক নিয়েছি, কিছু একটা নিয়েছি, তো তাতে 100 জুল এনার্জি দিয়েছি। দিয়ে কি দেখতে পাচ্ছি না, দিয়ে দেখতে পাচ্ছি যে 1 কেলভিন তার টেম্পারেচার ইনক্রিজ করেছে। হিট ক্যাপাসিটি কাকে বলে? হিট ক্যাপাসিটি হচ্ছে অ্যামাউন্ট অফ হিট সাপ্লাইড টু দ্য সিস্টেম ইন অর্ডার টু ইনক্রিজ 1 কেলভিন টেম্পারেচার। 1 কেলভিন টেম্পারেচার ইনক্রিজ করতে গেলে যতটা হিট একটা সিস্টেমে দিতে হয় তাকেই বলা হয় কি? তাকেই বলা হয় হিট ক্যাপাসিটি। যদি সেটা কনস্ট্যান্ট ভলিউমে করো তাহলে কিউ সিভি, কনস্ট্যান্ট প্রেসারে করো তাহলে সিপি। এখন আমি বলতে চাইছি যে সিভি এবং সিপির মধ্যে কে বড় কে ছোট সেটা আমরা জানতে চাইছি। শুধু এ কথা বললে হবে না যে সিপি বড় সিপি ছোট, এরকম নয়। তার সিগনিফিক্যান্সটা কি, কিভাবে ব্যাপারটা হচ্ছে? যখন ভলিউম কনস্ট্যান্ট তখন আমি যদি 100 জুল এনার্জি দিই তাহলে সেই 100 জুল এনার্জি পুরোটাই ইউজ হচ্ছে টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াতে বা 1 কেলভিন ইনক্রিজ করতে। কারণ একটাই যে ওই যে 100 জুল এনার্জি ওটা আর অন্য কোনোভাবে ইউটিলাইজড হচ্ছে না, ওটা শুধু ওই পরিমাণ হিটটা 1 কেলভিন টেম্পারেচার ইনক্রিজ করতেই কাজে লাগছে। এবারে ধর তুই কনস্ট্যান্ট প্রেসারে করলি, প্রেসারটা কনস্ট্যান্ট কিন্তু ভলিউমটা তো চেঞ্জ হচ্ছে। তো প্রেসার কনস্ট্যান্ট হোক না, ভলিউম যদি চেঞ্জ হয় তাহলে কিছুটা ওয়ার্ক হবে। তো যখন আমি রাইট হ্যান্ড সাইডে যেটা দেখাচ্ছি এইটা, এখানে কিন্তু কিছুটা ওয়ার্ক হবে। তাহলে আমি যদি 100 জুল যদি এনার্জি যদি আমি দিয়ে থাকি তাহলে কে ওয়ার্ক করবে না, গ্যাস, কারণ এক্সপ্যানশন হবে। তো গ্যাস যদি ওয়ার্ক করে তাহলে গ্যাসের এনার্জিটা কিছুটা কমে গেল। আমি ধরে নিচ্ছি যে সাপোজ 20 জুল এনার্জি গ্যাসের জন্য এই ওয়ার্ক ডানের জন্য ইউটিলাইজড হয়েছে, তাহলে অতটা এনার্জি ওয়ার্কে চলে গেছে। তাহলে এখন কতটা এনার্জি পড়ে রয়েছে? 80 জুল এনার্জি পড়ে রয়েছে। কিন্তু বাদিকেই আমি দেখতে পাচ্ছি যে 100 জুল এনার্জি না হলে কি হবে না, তার 1 ডিগ্রি কেলভিন 1 কেলভিন ইনক্রিজই করবে না। তাহলে তাতে 100 দিলে তাহলে হবে না, 100 দিলে সেটা 80 হয়ে যাচ্ছে, বাকিটা ওয়ার্ক করছে। তাহলে আমাকে কি করতে হবে না, আরো এক্সট্রা 20 জুল এনার্জি আরো এক্সট্রা ভাবে দিয়ে দিতে হবে। কারণ 20 কিলো জুল এনার্জি যদি এক্সট্রা ভাবে দিয়ে দিই তাহলে কি হবে না, যে 20 ওয়ার্কে চলে গেছে সেই 20টাকে আমি কম্পেনসেট করে দিচ্ছি। তখন কিন্তু সিপি এর ভ্যালু হবে 120 আর সিভি এর ভ্যালু হবে 100। তাহলে আমি এটা বলতে পারি যে সিপি ইকুয়ালস টু সিভি প্লাস ওয়ার্ক। সিপি ইকুয়ালস টু সিভি প্লাস ওয়ার্ক। এটা বুঝেছিস কি বুঝিসনি? সিভি যা ছিল তার সাথে ওয়ার্ক ডানটা যদি অ্যাড করি তাহলেই হবে সিপি। আমাকে বল বুঝেছিস না বুঝিসনি?
বুঝেছি স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তো এখানে ওয়ার্ক কতটা, ওয়ার্কের ভ্যালু কতটা যদি আমাকে বলতে বলে, ওয়ার্কের ভ্যালু হচ্ছে এই আর, যেটা আর এটাই হচ্ছে আসলে ওয়ার্ক। দেখ সিপি মাইনাস সিবি, সিপি আর সিবির মধ্যে ডিফারেন্সে কি আছে, কোনটার জন্য ডিফারেন্সটা হলো, সিপি আর সিবির মধ্যে ডিফারেন্স কিসের জন্য হলো, অ্যাকচুয়ালি ওয়ার্কের জন্য হয়েছে। কারণ সিপিতে সিভি প্লাস ওয়ার্ক আছে, সিভি প্লাস ওয়ার্ক আছে, তো সেই জন্যই আর বলে যে কোয়ান্টিটিটা এসছে এটা আর কিছুই না, সাম টাইপ অফ ওয়ার্ক ডান। ওয়ার্কের যে ভ্যালু, আর কি একটা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট না, সেভাবে দেখলে হবে না। আর হচ্ছে ওয়ার্ক, তোকে কোশ্চেন পেপারে দেবে যে কতটা ওয়ার্ক হলো বলো, একদম সিম্পল সিম্পল কোশ্চেন, বেসিক আইডিয়াটা ক্লিয়ার রাখতে হবে তোকে। বেসিক জিনিসটা যদি তুই ক্লিয়ার রাখিস তাহলে কিন্তু কোনো ব্যাপার নয়। তো এখানে সিপি সবসময় সিবির চাইতে বড়, নো ডাউট বড়, এটা আমরা সবাই জানি, কিন্তু ফিজিক্যাল সিগনিফিক্যান্সটা যেটা, সেটা ভীষণ জরুরি, যে সিভি যখন করছি তখন ভলিউম কনস্ট্যান্ট, তো তাই ওয়ার্ক ডানের কোনো ব্যাপার নেই। কিন্তু সিপি যখন করছি তখন কিন্তু যা এনার্জি এক্সটার্নালি দেওয়া হচ্ছে, সাম অ্যামাউন্ট অফ এনার্জি, তার কিছুটা এনার্জি কিন্তু হিটে ওয়ার্কে ইউটিলাইজড হয়ে যাচ্ছে। তো ওইটা ধর তুই পরীক্ষার সময় লিখতে যাচ্ছিস, তো তুই যা পড়েছিস তার চাইতে 20% তুই ভুলে যাবি। এটাই যদি সত্যি ঘটনা হয় যে 20% তুই ভুলে যাবি, তাহলে সেখানে একটাই ব্যাপার আসছে যে আমি 20% এক্সট্রা ভাবে পড়ে যাব, যাতে করে ভুলেও আমার জিনিসটা যাতে ঠিকঠাক থাকে। এটাই হচ্ছে ব্যাপার, যে আমি কিছুটা এক্সট্রা ভাবে পড়ে যাব। আমি হয়তো ভাবলাম যে আমি যেন 100 মার্কসের মতো অ্যান্সার করতে পারি, তো আমি 80 মার্কসের মতো অ্যান্সার করতে পারবো যদি 20% ভুলে যাই। তাহলে কেননা আমি 120 মার্কসের মতো অ্যান্সার করতে পারি, এভাবেই আগে থেকে করে যাব, তাহলে সেটা কমেও গিয়েও 100 মার্কসের অ্যান্সার আমি করেও আসতে পারবো। এই বিষয়টাই আমি বলতে চাইছিলাম। তো আমি সিপিসিবির ব্যাপারটা আমি তোকে বললাম, কারণ আমাদের এখানে কিন্তু এই সম্পর্কিত বিষয়টা কাজে লাগবে, এবং সেই জন্য আমি এত কথা বললাম। হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, দেখ হিট ক্যাপাসিটি কনস্ট্যান্ট ভলিউমে উইথ রেসপেক্ট টু টেম্পারেচার, টেম্পারেচারটা তো একটা 1 ডিগ্রি আমি বাড়াচ্ছি, টেম্পারেচারটা তো ফিক্সড, সেই জন্যে ডিকিউ বাই ডিটি এটা একটা পার্টিকুলার টেম্পারেচার বাড়ছে, তো সিভি ইকুয়ালস টু ডিকিউ বাই ডিটি। যদি তুমি দেখা যায় যে তুমি এন মোল কোনো গ্যাস নিয়েছো, যার জন্যে ডিকিউ টেম্পারেচার লেগেছে, ডিকিউ অ্যামাউন্ট অফ হিট লেগেছে, তখন এখানে একটা এন দিয়ে ডিভাইড করে দিতে হবে 1 মোলের জন্য, সেগুলো হলো মোলার হিট ক্যাপাসিটি। তো হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম হচ্ছে সিভি, মানে কিউভি বা ডিকিউভি বাই ডিটি। আর কি না, থার্মোডাইনামিক্সের যে ফার্স্ট ল আছে সেখান থেকে দেখ যে থার্মোডাইনামিক্সের যে ফার্স্ট ল সেখানে আছে কি না, ডিইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডব্লিউ, এটাই লেখাটা ভালো, এই লেখাটাকে আমি পছন্দ করছি না। ডব্লিউ ইকুয়ালস টু পিডিভি, তাহলে ডাব্লুর জায়গায় আমি পি ডিভি লিখব, তাহলে ডিইউ ইকুয়ালস টু মাইনাস পিডিভি লিখব। তো ডিইউ ইকুয়ালস টু কিউ লিখতে পারি, বা এমনি শুধু কিউ লিখে দিতে পারি, শুধু কিউ লিখে দিলাম, মাইনাস পি ডিভি। তো ভলিউম যদি কনস্ট্যান্ট হয় তাহলে তো এই পোর্শনটা কিছু থাকছে না, তাহলে সেই একই রকম ডিইউ ইকুয়ালস টু ডিকিউ ভি, এটা কনস্ট্যান্ট ভলিউমে যে হিট চেঞ্জ সেটাই হচ্ছে ইন্টারনাল এনার্জি চেঞ্জ। এটা গেল একটা পার্ট। নেক্সট হচ্ছে দেখ যে হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, সেটা তো আমরা আগে থেকেই জেনে এসেছি যে সিভি ইকুয়ালস টু, দেখ কত সিম্পল সিম্পল ব্যাপার বোঝার চেষ্টা কর।
আমি তো হিট ক্যাপাসিটি সিভি মানে অলরেডি জানি যে ডিকিউ ভি বাই ডিটি, আবার কিউ ডি ইউ মানেও তো ডিকিউ ভি, তাহলে ডি ইউ তার জায়গাতেই আমি লিখতে পারি ডিকিউ ভি। এখানে সবসময় টেম্পারেচার রেসপেক্টে করা হয় বলে ডিকিউ বাই ডিটি কনস্ট্যান্ট ভি লেখা হচ্ছে। তো তাহলে সিভির পরিবর্তে আমরা লিখতে পারি কি, ডিকিউ ভি বাই ডিটি না লিখে এই ডিকিউ ভি সেখান থেকে আমি ডেল্টা ইউ বাই ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম এটা লিখতে পারি সিভি। ঠিক একই রকম ভাবে সিপি ইকুয়ালস টু কি লিখতে পারি না, সিপি ইকুয়ালস টু ডেল্টা এইচ বাই ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। এই দুটো রিলেশনশিপ সিপি আর সিভি, সিপি হচ্ছে কি না চেঞ্জ অফ এনথালপি at constant temperature, change of internal energy at constant, change of enthalpy at constant pressure, change of internal energy at constant volume। তো এই দুটো হচ্ছে সিপি এবং সিভির এক্সপ্রেশন, যেটা সব সময় তোর কাজে লাগবে। তো it may be defined as the rate of change of internal energy with the temperature at constant volume। তাহলে rate of change of, আমরা যখন ধর ডিসপ্লে ভেলোসিটি, ধর 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 তুই অ্যাক্সিলারেশন বলছিস, তো কিভাবে বলিস রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, এভাবে বলিস অ্যাক্সিলারেশন এ কিভাবে বলিস ডিভি বাই ডিটি, এর যে ভেলোসিটি হয়, তাহলে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ টাইম। তো এখানেও ঠিক তাই, রেট অফ চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি উইথ টেম্পারেচার, এখানে ডিটি ক্যাপিটাল টি মানে টেম্পারেচার অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, এভাবে বলতে পারিস। সিপি কেও এভাবে বলতে পারিস রেট অফ চেঞ্জ অফ এনথালপি উইথ টেম্পারেচার অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, জাস্ট এরকম ভাবে তুই বলতে পারবি। তো তাহলে এখান থেকে যদি এন নাম্বার অফ মোলের ক্ষেত্রে যদি আমি এটাকে বলতাম, তাহলে কিভাবে বলতাম না, সিভি ইকুয়ালস টু ডিইউ, দেখ সিভি ইকুয়ালস টু ডিইউ বাই এন ইন্টু ডিটি, তাহলে ডিইউ ইকুয়ালস টু এন সিভি ডিটি। এই রিলেশনশিপটা আবার একটা রিলেশনশিপ পাওয়া গেল, যে রিলেশনশিপ আমি বলেছি এখানে বেশ কিছু রিলেশনশিপ আছে যেগুলো কিনা কোশ্চেন আনসার করার সময় আমি দেখাবো যে রিলেশনশিপ গুলো তোর কাজে লাগবে। তো ডিইউ ইকুয়ালস টু এন সিভি ডিটি, এটা একটা রিলেশনশিপ পাওয়া গেল। আর কনস্ট্যান্ট প্রেসারেও ঠিক একই রকম ভাবে, যেখানে তুই মোট কথা ইন্টারনাল এনার্জি লিখছিস সেখানে তুই এনথালপি লিখবি, আর কিছু ব্যাপার নয়। সিপি ইকুয়ালস টু কি না ডিকিউ পি বাই ডিটি, এটা হচ্ছে প্রেসার যেহেতু কনস্ট্যান্ট আছে ডেল্টা কিউপি। তো এখান থেকে যদি কনস্ট্যান্ট প্রেসারে ডেল্টা কিউপি ইকুয়ালস টু ডেল্টা এইচ বা ডিএইচ, তাহলে আমি যদি এখানে বসাই তাহলে ডিএইচ বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার চলে এলো সিপি ইকুয়ালস টু, যেটাই আমি দেখাচ্ছি একদম সিম্পল ব্যাপার, যে এই যে ডেল্টা ডেল্টা ডি এইচ অ্যাট কনস্ট্যান্ট পি, এটা আর লেখার দরকার নেই, এইটাই লেখা রয়েছে ডেল্টা এইচ বাই ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট পি বা সিপি, রেট অফ চেঞ্জ অফ এনথালপি উইথ টেম্পারেচার অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। তো দুটো কথা তুই বুঝে গেলি যে সিপি বলতে কি লিখবো আর সিভি বলতে কি লিখবো, আর এন মোল দিয়েও লিখতে পারবি যে ডেল্টা এইচ ইকুয়ালস টু এন সিপি ডিটি, মানে মোলার হিট ক্যাপাসিটি যদি হয় সিপি বা সিবি মোলার হিট ক্যাপাসিটি হয়, তাহলে সেক্ষেত্রে এইভাবে তুই লিখতে পারবি। তাহলে এই রিলেশনশিপ কটা বললাম, আমি তো পিডিএফ পাঠিয়েই দেবো, এই রিলেশনশিপ কটা কাজে লাগবে।
এবারে কি না হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, সেটা কি সবসময় না, সেটা হচ্ছে ইনক্রিজ ইন ইন্টারনাল এনার্জি। সবসময় সিভিটা কার সাথে রিলেটেড হচ্ছে, ডি ইউ বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। আর সিপিটা কার সাথে রিলেটেড হচ্ছে, ডি এইচ বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। তো তাহলে সিভি ইজ ইকুয়াল টু দ্য ইনক্রিজ ইন ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম পার ডিগ্রি রাইজ ইন টেম্পারেচার অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। পার ডিগ্রি এখানে 1 করে দিলে তাহলে পার ডিগ্রি রাইজ ইন টেম্পারেচার। আর হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার সিপি ইজ নিউমেরিক্যালি ইকুয়াল টু দ্য ইনক্রিজ ইন ইন্টারনাল এনথালপি অফ দ্য সিস্টেম পার ডিগ্রি রাইজ, এই জায়গায় যদি 1 করে দিস, অ্যাট পার ডিগ্রি রাইজ ইন টেম্পারেচার অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। তো সিপি এবং সিভির সিগনিফিক্যান্সটা তোর এখন মনে হতে পারে যে আমি এখন এই যে সিপি সিবি নিয়ে কি করব, কি আমার কাজ। তো এটা বেসিক ব্যাপার যে আমরা যখন থার্মোডাইনামিক্স পড়তে শুরু করেছিলাম, এখন হয়তো তোর মনে পড়বে না, কিন্তু যখন আমরা শুরু করেছিলাম আমাদের সামনে কিছু উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল। তার মধ্যে একটা লক্ষ্য ছিল এটা যে রিয়াকশনে এনার্জি রিলেটেড সমস্ত ফ্যাক্টরগুলোকে স্টাডি করা। তো আজকে দেখ যে কোনো একটা রিয়াকশন যখন হয়, আমার কথাটা ভালো করে শোন মন দিয়ে, সেটা হচ্ছে যে একটা রিয়াকশন যখন হয় তখন ধর এরকম ধরনের হয়, প্লাস ধর ডেল্টা এইচ এর একটা ভ্যালু দেওয়া রয়েছে, ধর -2650 কিলোজুল পার মোল, এরকম একটা ভ্যালু দেয়। তো এই যে ভ্যালুটা, এটা হচ্ছে এনথালপি চেঞ্জ। এই জিনিসটাই হচ্ছে এনথালপি চেঞ্জ। এবং এই এনথালপি চেঞ্জটাকে একটা কেমিক্যাল রিয়াকশনের সাথে আমরা কিভাবে কোরিলেট করি সেসব কথা বোর্ড ক্লাসে বলা হয়েছে, তবু আমি একবার বলছি। সেটা হচ্ছে যে আলটিমেটলি কেমিক্যাল রিয়াকশন বলতে কি বোঝায়। আলটিমেটলি অনেক কিছু, অনেক কথা বলবে যে এই হয় ওই হয়, এই হলে তবে তাকে কেমিক্যাল রিয়াকশন বলবো, এই হলে একটা রিয়াকশনের রিয়াক্টান্ট থাকবে, এই থাকবে ওই থাকবে, তবেই তাকে আমি বলবো। কিন্তু জিস্টে কি, chemical reaction is nothing but bond breaking and bond making process. কিছু বন্ড ভেঙে যাবে, নতুন কিছু বন্ড তৈরি হবে। এই যে প্রসেসটা, এটাকেই বলে কিন্তু কি কেমিক্যাল রিয়াকশন। তো কেমিক্যাল রিয়াকশনে যে এই হিটটা বেরোবে বা অ্যাবজর্বড হবে, প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, এই যে হবে সেটার সোর্স কি, সেটা কোথা থেকে আসছে, সেটা আমি না জানতে পারলে আমার থার্মোডাইনামিক্স পড়া বেকার। কারণ আমাকে এটা জানতে হবে, হঠাৎ করে নাইট্রোজেন মেশালাম, অ্যামোনিয়া তৈরি হলো, অনেক বেশি হিট লিবারেট করলো, তো ওই হিটটার সোর্সটা কি, ওই হিটটা কোথা থেকে এলো, আমি কি যেটা দিয়েছিলাম রিয়াকশন করার সময় সেটাই কি বেরিয়েছে, নাকি রিয়াকশন থেকে বেরিয়েছে। এই সমস্ত প্রশ্নের উত্তর তো আমাকে খুঁজতেই হবে না, থার্মোডাইনামিক্স যেহেতু পড়ছি। তো এই যে থার্মোডাইনামিক্সের এই পার্টটা, দিস ইজ কল্ড থার্মোকেমিস্ট্রি পার্ট। তো থার্মোকেমিস্ট্রি পার্ট বোঝার জন্যই কিন্তু আমাদের এই হিট ক্যাপাসিটিটা দরকার। কারণ এখানে টেম্পারেচার ইনক্রিজের সাথে সাথে এনার্জি কোরিলেশন রয়েছে, কতটা এনার্জি ইউটিলাইজড হচ্ছে টেম্পারেচার বাড়ানোর ক্ষেত্রে, সে বিষয়টা কিন্তু আমাদের এখানে দেখতে হবে। সেই জন্যই আমরা এই জিনিসটা নিয়ে পড়ছি। এখন দেখ যে আমি বলেছি যে 1 মোল যদি কোনো আইডিয়াল গ্যাস নাও, এসব কথা আইডিয়াল গ্যাস নাও, তাহলে সিপি ইজ গ্রেটার দ্যান হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, মানে সিভি। এটা কেন হয়, আমি হোয়াই অলরেডি আমি ডিসকাস করেছি। তো সিপি এবং সিভি, তাদের সিপি গ্রেটার দ্যান সিভি হয়, কেন হয় আমি তোকে ডিটেলে বললাম, যে সিপি এই কারণে সিভির চাইতে বড় হয়। তো সিপি যদি সিভির চাইতে বড় হয়, তাহলে তার ডিফারেন্সটা আমরা বলেছি যে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। তো এই সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু যে আর, সেই ভ্যালুটা আমরা বের করার চেষ্টা করব। প্রথমত যখন আমরা আইডিয়াল গ্যাস ধরি, সেই আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে দেখ সবসময় কিন্তু ইন্টারনাল এনার্জি এবং এনথালপি এরা কিন্তু টেম্পারেচারেরই ফাংশন, মানে টেম্পারেচারের সাথেই ডিপেন্ড করে। তো টেম্পারেচার রেসপেক্টে যখন করা হচ্ছে তখন আর
এইগুলোকে আর পায়ের কাছে লেখার দরকার নেই। হেন্স এইগুলো পিভি গুলোকে এই পায়ের কাছে লেখাটা আমরা বন্ধ করে দিতে পারি, কোনো অসুবিধার কিছু নেই, আমরা বন্ধ করতে পারি, কারণ ওরা টেম্পারেচারেরই ফাংশন। তো ন্যাচারালি প্রেসার বা ভলিউম এই পায়ের কাছে লেখাটা বেকার হয়ে যাচ্ছে, লিখে কোনো লাভ হচ্ছে না, কারণ না লিখলেও সেই একই কথা বোঝাচ্ছে। সেই কারণে আমরা না লিখতে পারি, কারণ ওখানে এনথ্যালপি আছে, এখানে ইন্টারনাল এনার্জি আছে, ওখানে আমি না লিখতেও পারি। তো আমরা যখন থার্মোডাইনামিক্সে এই বিষয়টা নিয়ে বলবো যে সিপি আর সিভির মধ্যে যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপটা কি, সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। তো কোথা থেকে পেলাম? এখানে ছোট্ট একটা রিলেশনশিপের ডেরিভেশন, যে আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে পাচ্ছি ডিইউ প্লাস পিডিভি। কারণ দেখ, আমরা আইডিয়াল গ্যাস ইউজ করছি, সেখানে পিভি ইকুয়ালস টু এনআরটি, এবং পিভি ইকুয়ালস টু অলরেডি আমরা এগুলো পড়ে এসেছি, ডিইউ ইকুয়ালস টু এনসিবি ডিটি বা ডিএইচ ইকুয়ালস টু এনসিবি ডিটি। তাহলে ডিএইচ এর জায়গায় এনসিবি ডিটি, এই যে ডিএইচ এখানে আছে এনসিবি ডিটি, আর ডিইউ জায়গায় এনসিভি ডিটি, এটা বসালাম। আর কি না, পিভি ইকুয়ালস টু এনআরটি, তো এন আর আর টি হচ্ছে ডিপিভি মানে হচ্ছে ডিটি, আর কি এন তো বসেই গেছে, এন তো কনস্ট্যান্ট, তাহলে ডিটি, তাহলে এন আর ডিটি। তো এইখানে যদি ডিটি ডিটি সব বাদ হয়ে যায়, ডান দিক বাঁ দিক থেকে বাদ হয়ে যায়, এনটাও যদি বাদ হয়ে যায়, তাহলে কি হলো? সিপি ইকুয়ালস টু সিভি প্লাস আর চলে এলো না? অনেক রকম কঠিন প্রসেসে প্রুভ করা যায়, কিন্তু এটা ইজিয়েস্ট প্রসেস। তো সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। তো এখানে আমাদের ডেরিভেশন ফেরিভেশন লাগবে না, কিন্তু কনসেপশন ক্লিয়ার করার জন্য কিন্তু ডেরিভেশন গুলো জরুরি। ডেরিভেশন দেখে নিতে হয়, পড়ে মুখস্থ করে মনে রাখতে হবে না তোকে, কিন্তু ডেরিভেশন তোকে অবশ্যই দেখতে হবে যে কিভাবে ডেরিভেশনটা হয়েছে, কোন কোন রিলেশনশিপ কাজে লেগেছে। তো সিপি মাইনাস সিবি ফর আইডিয়াল, এটা মনে রাখবি আইডিয়াল গ্যাসের জন্য, কিন্তু রিয়েল গ্যাসের জন্য নয়। এসব কথা আমি তোকে আগেও বলেছি যে আমরা কিন্তু আইডিয়াল কনসিডারেশনের মধ্যেই আছি, রিয়েল কনসিডারেশনের মধ্যে নেই। কারণ রিয়েল কনসিডারেশনের মধ্যে থাকলে কিন্তু অনেক কিছুই ব্যাপার ঘটে যাবে, সেটা তুই কল্পনাও করতে পারবি না যে রিলেশনশিপ গুলো কতখানি পরিবর্তন হবে। কারণ ওয়ার্ক ডানও সেখানে অ্যাফেক্টেড হবে, মলিকুলসের ইন্টারনাল এনার্জি অ্যাফেক্টেড হবে, সমস্ত জায়গাগুলো কিন্তু অ্যাফেক্টেড হবে, এবং টেম্পারেচার চেঞ্জ করার সাথে সাথে সব জায়গাগুলোতে কিছু না কিছু পরিবর্তন ঘটতে থাকবে। এখন বক্তব্যটা হচ্ছে যে আমরা রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস, তার ক্ষেত্রে ওয়ার্কের এক্সপ্রেশন আমাদের, বা রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে প্রেসার ভলিউম বা টেম্পারেচার প্রেসার এগুলোর মধ্যে রিলেশনশিপটা আমাদের জানার দরকার আছে। কারণ আমাদের বেশ কিছু এমন ধরনের কোশ্চেন থাকে যে কোশ্চেনগুলোতে এগুলো আমাদের জানতেই হয়, লিখতেই হয়। তো আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে যদি অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে যদি এটা ইউজ করি, অ্যাডিয়াবেটিক মানে কি? অ্যাডিয়াবেটিক মানে নতুন করে কিছু বলে দিতে হবে না, ডি কিউ মানে ডেল্টা কিউ, ডি কিউ তো সব জায়গায় লেখা হয়, অ্যাকচুয়ালি ডেল্টা কিউ বা ইকুয়ালস টু 0। তো কিউ বাইরে থেকে হিট ঢুকবে না, বা ভিতর থেকে হিট বাইরে বেরোবে না। তো তাই যদি হয়, তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ডেল্টা কিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডব্লিউ ডেল্টা ডাব্লিউ, এবং যদি কিউ এর কোনো চেঞ্জ না হয় তাহলে এটা অ্যাজ দ্য প্রসেস ইজ অ্যাডিয়াবেটিক, তাহলে এটা 0। তাহলে ডিইউ ইকুয়ালস টু মাইনাস ডেল্টা ডাব্লিউ, এটা হয়ে গেল ডিইউ ইকুয়ালস টু মাইনাস ডেল্টা ডাব্লিউ। ইন্টারনাল এনার্জি চেঞ্জটাই হচ্ছে ওয়ার্ক। কারণ দেখ যে আমি এই কথা বলছি, দেখ বিষয়টা বোঝার চেষ্টা কর, আমি এই কথা বরাবর বলছি যে আমাদের এখানে একটা সিস্টেম আছে, তো তার ভলিউম কিছু একটা V1 আছে, তো ভলিউমটা V1 থেকে V2 হয়ে গেল একটা এক্সটার্নাল প্রেসার P এর এগেনস্টে। তো ওয়ার্ক হলো, ওয়ার্ক কোথা থেকে হলো? কিউ কি বাইরে থেকে দেয়া হয়েছে? না, দেয়া হয়নি, অ্যাডিয়াবেটিক প্রসেস তো,
আমরা তো বাইরে থেকে কোনো কিউ সাপ্লাই করতে পারবো না, সিস্টেম থেকে হিট বাইরে যাবে না, বাইরে থেকে হিট ভিতরে ঢুকবে না। তাহলে তাহলে এই যে ওয়ার্ক হয়েছে V1 থেকে V2, তার জন্য কে রেসপন্সিবল? না সিস্টেমের যে ইন্টারনাল এনার্জি সেটা কমে যাবে এবং দ্যাট ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট ওয়ার্ক হবে। আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা কর। কোন সিস্টেম যদি অ্যাডিয়াবেটিক হয় সেখানে যা ওয়ার্ক ডানটা হবে, ওয়ার্ক ডান হবে অ্যাট দ্য এক্সপেন্স অফ ইন্টারনাল এনার্জি। কারণ আমি যদি কিউ অ্যামাউন্ট অফ এনার্জি দিতাম তাহলে তার থেকে কিছুটা ওয়ার্ক হতো, কিছুটা ইন্টারনাল এনার্জিতে যেত, বাট দ্যাট নট দ্য ফ্যাক্ট। সে ঘটনা এখানে ঘটেনি, কারণ আমি প্রসেসটাকে অ্যাডিয়াবেটিক করেছি। তো অ্যাডিয়াবেটিক যদি করি তাহলে সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু বাইরে থেকে হিট ভিতরে আসেনি। তো যদি না আসে তাহলে ওয়ার্ক করার জন্য যে এনার্জিটা দরকার সেই এনার্জিটাতে কিভাবে হবে প্রসেসটা কিভাবে রান করবে? না এনার্জিটা কিন্তু ইন্টারনাল এনার্জি ডিক্রিজ করবে। ইন্টারনাল এনার্জি দিয়েই কিন্তু কি হবে না ওয়ার্কটা হবে। কিন্তু আমি আগে থেকেই জানি কি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে du ইকুয়ালস টু সিভিডিটি, এটা বরাবর বলে আসছি, বা এন মোলের জন্য হলে এনসিভিডিটি তুই লিখতে পারিস। তো এখানে যে ডিউটা রয়েছে তার জায়গায় আমি সিভিডিটি বসালাম, এই যে সিভিডিটি, আর ডিডব্লিউ বা ডেল্টা ডাব্লিউ মানে হচ্ছে পি ডেল্টা ভি। তো পি এর জায়গায় আমি এনআরটি পিভি ইকুয়ালস টু আইডিয়াল গ্যাস ধরে চলছি কিন্তু এনআরটি, তাহলে পি এর জায়গায় আমি এনআরটি বাই ভি বসিয়ে দিলাম, এই যে এনআরটি বাই ভি ডিভি। তাহলে সিভিডিটি এর তলায় একটা টি দিয়ে ডিভাইড করে দিয়েছি, দেখ সোজা সোজা স্টেপ ওয়াইজ করা হয়েছে, এনআর ডিভি বাই ভি এরকম ধরনের হয়েছে, টিটা এখানে নিচে চলে গেছে, এই রকম রিলেশনশিপটা এলো। আমরা কিন্তু অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য এটাকে রান করাচ্ছি, দিস ইজ অ্যাডিয়াবেটিক প্রসেস। তো পরপর স্টেপ ওয়াইজ করা রয়েছে, একটা স্টেপও কিন্তু তোর গোলমাল হওয়ার কোনো কথা নেই। দেখ পরে চলে আয়, সেটা হচ্ছে কি না এবারে আমরা দেখ হিট আমি নাও দিতে পারি, কথাটা বোঝার চেষ্টা কর, হিট আমি নাও দিতে পারি, তার মানে যে তার টেম্পারেচার ওখানে চেঞ্জ হবে না এটা তো কোনো কাজের কথা নয়। তুই হিট দিইনি, টেম্পারেচার কি করেছে তুই, আমি তোকে কি বলেছি, আমি তোকে বলেছি যে ইন্টারনাল এনার্জি is the function of temperature only for ideal gases, এই কথা একবার নয় অনেকবার বলেছি। তো তুই বোঝার চেষ্টা কর যে আজকে যদি একটা সিস্টেম ওয়ার্ক করেছে, V1 থেকে V2 তে গেছে, সিস্টেম ওয়ার্ক করেছে, তো সিস্টেম যদি ওয়ার্ক করে তার যদি ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয় অটোমেটিক্যালি তার ফলে টেম্পারেচারেরও চেঞ্জ হবে। কারণ টেম্পারেচারও তো আর তো এনার্জি সোর্স নেই, কিউ তো বাইরে থেকে দেওয়া হয়নি, তাহলে টেম্পারেচার চেঞ্জ হবে। টেম্পারেচার T1 থেকে T2 হয়েছে এবং ভলিউম V1 থেকে V2 হয়ে গেছে। তাহলে এখানে T1 থেকে T2 লিমিট বসালাম dt বাই টি এনআর ডিভি বাই ভি, তাহলে সিভি এলএন 1 বাই টি এলএন T2 বাই T1 এনআর এখানে এনআর ছিল, এনআর বসিয়েছি এলএন V2 বাই V1। তো এখানে আমরা ধরে নিচ্ছি যে এগুলো সমস্তই টেম্পারেচারের উপর ইন্ডিপেন্ডেন্ট, সিভি আলাদা করে টেম্পারেচারের উপর ডিপেন্ড করছে না, এটা আমরা ধরে নিচ্ছি। যদিও আইডিয়াল গ্যাস হলে কোনো ব্যাপার নেই, রিয়েল গ্যাস হলে কিন্তু এখানে প্রচুর চাপ আছে, এই রিলেশনশিপ রিয়েল গ্যাসের জন্যও রয়েছে, কিন্তু আমাদের এখানে মানে নিটের সিলেবাসে নেই, আইআইটি জয়েন্টের সিলেবাসে আছে, সে নিয়ে আমরা এখন এক্ষুনি ইনিশিয়ালি ডিসকাস করছি না, কারণ সেটা ব্যাপারটা আরো বেশি অনেক বেশি রিলেশনশিপ আমাদের জানতে হবে, কিন্তু নিটের ক্ষেত্রে মোর দ্যান সাফিসিয়েন্ট। তো সিভি ইজ অ্যাসিউমড টু বি ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার, তাহলে সিভি এলএন T2 বাই T1 প্লাস এনআর এলএন V2 বাই V1, এই রিলেশনশিপটা এলো। এবারে দেখ আমরা জানি যে সিপি মাইনাস সিবি ইকুয়ালস টু আর, কিন্তু এন মোলের জন্য যদি কনসিডার করি তাহলে এনআর, তো এখানে যে এনআরটা যেটা বসানো ছিল, এই দেখ এনআর যেটা ছিল, এই এনআর
এই এনআর এর জায়গায় আমি সিপি মাইনাস সিভি বসিয়ে দিচ্ছি। এই এনআর এর জায়গায় দেখ, পরের স্টেপে দেখ, এই দেখ এনআর এর জায়গায় আমরা সিপি মাইনাস সিভি বসেছি। একটু জাস্ট সিম্পলিফাই করা, আর কিছুই না। এবারে এলএন টি টু বাই টি ওয়ান সিপি মাইনাস সিবি বাই সিবি এলএন ভি ওয়ান বাই ভি টু। এই রিলেশনশিপ পরপর করে গেছি, মানে এরকম নয় যে এখানে কিছু অতিরিক্ত কিছু কেমিস্ট্রি রিলেটেড করা হয়েছে, কেমিস্ট্রি সম্পর্কিত ব্যাপারই করা হয়েছে। সিপি মাইনাস সিপি বাই সিবি ইকুয়ালস টু গামা, দিস ইজ ইম্পর্টেন্ট। সিপি বাই সিবি ইকুয়ালস টু গামা, এটাকে বলে কি না মোলার হিট ক্যাপাসিটি রেশিও, মোলার হিট ক্যাপাসিটি রেশিও। তো সিপি বাই সিভি ওর বদলে আমি কি করব না গামা বসাবো। কথাটা বোঝার চেষ্টা কর। এই যে সিপি বাই সিবি লিখবো, মাইনাস সিবি বাই সিবি মাইনাস ওয়ান হয়ে যাবে, মানে গামা মাইনাস ওয়ান হয়ে যাবে। এখানে ভালো করে খেয়াল করে তুই দেখ, গামা মাইনাস ওয়ান এখানে চলে আসবে। কেন চলে আসবে? এরকম ছিল যে সিপি মাইনাস সিভি বাই সিভি, তাহলে এটাকে যদি তুই লিখিস সিপি বাই সিভি মাইনাস সিভি বাই সিভি, তাহলে সিপি বাই সিভি গামা মাইনাস ওয়ান, এরকম করে এখানটা গামাটা চলে আসবে। এলএন ভি টু বাই ভি ওয়ান, টি ওয়ান টি টু, এগুলো হয়ে গেল। তাহলে টি ওয়ান বাই টি টু রাইট হ্যান্ড সাইড এটাকে নিয়ে গেলাম, তাহলে গামা মাইনাস ওয়ান, এটা এলএন টি টু বাই টি ওয়ান, ভি ওয়ান টি ওয়ান বাই টি টু ইকুয়ালস টু, এটা উল্টে দেওয়া হয়েছে জাস্ট একটা মাইনাসকে অ্যাভয়েড করার জন্য। এটা টি টু বাই টি ওয়ান ছিল, এটা টি ওয়ান বাই টি টু করে দেওয়া হয়েছে একটা মাইনাসকে চেঞ্জ করার জন্য। টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, তাহলে টি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা minus 1 into T2 V2 to the power gamma minus 1 constant. This relationship is very much important relationship, এটা আমাদের মনে রাখতে হচ্ছে। কারণ আমরা কথাটা বলছি, কথাটা আমার শোন, আমরা যে বয়েলস ল বা বয়েলস ল যেটা P1 V1 equals to P2 V2 বা এই সমস্ত যে রিলেশনশিপ বয়েলস ল, চার্লস ল, এগুলো কিন্তু একটাও অ্যাডিয়াবেটিক কন্ডিশনে নয়, আইসোথার্মাল, আইসোবারিক, আইসোকোরিক, কখনো টেম্পারেচার কনস্ট্যান্ট। বয়েলস লয় টেম্পারেচার কনস্ট্যান্ট, চার্লস লয়তে কি ভলিউম আর টেম্পারেচার মধ্যে প্রেসার কনস্ট্যান্ট, গেলুসাক্স লয় কি না প্রেসার ল মানে ভলিউম কনস্ট্যান্ট। তো এখানে কিন্তু কোনো জায়গাতেই অ্যাডিয়াবেটিক কন্ডিশন মেনশন করা নেই। বাবা এখানে কি আওয়াজ হচ্ছে? গান ফান হচ্ছে, জানি না কোথা থেকে কি আওয়াজ আসছে। তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক কন্ডিশন যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে T1 V1 to the power gamma minus 1 equals to T2 V2 to the power gamma minus 1. This is constant. এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য প্রেসার, এই টেম্পারেচার, ভলিউমের রিলেশনশিপ টু দি পাওয়ার গামা মাইনাস 1, এটা মনে রাখবি, টু দি পাওয়ার গামা মাইনাস 1। এবারে দেখ, আমরা আইডিয়াল গ্যাসের জন্য জানি P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2, তাহলে T1 বাই T2 যদি তোর জানা থাকে P1 V1 বাই P2 V2, তাহলে আগে রিলেশনশিপটিকে তুই এটা P V1 টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু P V2 টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এই রিলেশনশিপটাও তুই এখান থেকে একটা রিলেশনশিপ পেলে সেটাও তুই পেয়ে যেতে পারিস, কারণ এটা দিয়ে তোকে অঙ্ক করতে হবে, কিছু করার নেই। গামা তুই জানিস, গামা হচ্ছে সবসময় মনে রাখবি যে সিপি বাই সিবি, গামা সিপি বাই সিবি। অ্যাকচুয়ালি কি ডিগ্রিজ অফ ফ্রিডম আমাদের সিলেবাসে নেই, নিটের সিলেবাসে নেই ডিগ্রিজ অফ ফ্রিডম। কয়েকটা ডিগ্রিজ অফ ফ্রিডম জানতে হয়, কিন্তু আমি কোশ্চেন দেখিনি দিয়েছে ডিগ্রিজ অফ ফ্রিডম, দিচ্ছে না কোশ্চেন, আর সিলেবাসেও আলাদা করে মেনশন করা নেই। তো সেই জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম দিলে হয়তো এখানে বের করা অনেক সুবিধা হতো, কিন্তু ডিগ্রিজ অফ ফ্রিডম মুখস্থ করে মনে রেখে করাটা আমি খুব একটা প্রেফার করি না আর কি। কিন্তু সিলেবাসে তো এক্স্যাক্টলি মেনশন করা নেই যে ডিগ্রিজ অফ ফ্রিডম গুলো পড়তে হবে কি পড়তে হবে না, এরকম ভাবে বলা নেই। কারণ ডিগ্রিজ অফ ফ্রিডমটা যেই চলে আসবে তখন কিন্তু আরো অনেক বেশি জিনিসপত্র ব্যাপার এখানে চলে আসবে। তো আমি ভাবছিলাম আর কি এই ব্যাপারটা যে ডিগ্রিজ অফ ফ্রিডমটা আমি পড়াবো কি পড়াবো না, যাকে পড়িয়ে দেওয়া যেতে পারে, এরকম কোনো ব্যাপার নয়, নেক্সট ক্লাসে হয়তো পড়িয়ে দেবো। কিন্তু আমি তোকে বলছি অ্যাডিয়াবেটিক কন্ডিশনে যে প্রেসার ভলিউমের মধ্যে রিলেশনশিপ, টেম্পারেচার প্রেসারের মধ্যে রিলেশনশিপ, এবং এই তিনটে রিলেশনশিপ P
পি ভি টু দি পাওয়ার রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেসের তিনটে রিলেশনশিপ মনে রাখবি। পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আর টি পি, এটা খুব একটা কাজে লাগবে না, এটা খুব একটা কাজে লাগে না এটা। আর তিনটে গ্রাফ এখানে করা রয়েছে, তুই একটু গ্রাফটা দেখবি। আইসোথার্মালের গ্রাফটা একটু স্টিফনেসটা কম হয়, অ্যাডিয়াবেটিক গ্রাফের স্টিফনেসটা বেশি হয়। আমি আগে একবার আইসোথার্মাল গ্রাফের জন্য, আইসোথার্মাল কন্ডিশনের জন্য আমি স্লোপ বের করেছিলাম, আগের দিনকারই স্লোপ বের করা দেখিয়েছিলাম। তো অ্যাডিয়াবেটিক কন্ডিশনের জন্য একই রকমের প্রেশার ভলিউমের ক্ষেত্রে স্লোপ বের করা যায়। এখানে আমি সেটা করেও দেখিয়েছি, এরকম কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু জাস্ট তুই এই যে অ্যাডিয়াবেটিক প্রসেসে স্লোপটা হচ্ছে এটুকু মনে রাখলেই হবে, মাইনাস গামা ইন্টু পি বাই ভি, যেটা কিনা আইসোথার্মাল প্রসেসে কি ছিল না মাইনাস পি বাই ভি ছিল। স্লোপটা ছিল আইসোথার্মালের জন্যে সব তো সব একই হবে, ডিপি বাই ডিভি, ওটা ছিল মাইনাস পি বাই ভি। আর অ্যাডিয়াবেটিকের জন্যে মাইনাস গামা ইন্টু পি বাই ভি। এই দুটো স্লোপের ভ্যালুটা জেনে রাখবি। এখন গামা তো সব সময়তেই গামা কি হয়, গ্রেটার দ্যান 1 হয়। তাহলে পিভি, এই স্লোপ অফ পিভি কার্ভ ইজ মোর নেগেটিভ ইন কেস অফ অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেসটা নিচ দিয়ে যাবে আর আইসোথার্মালটা উপর দিয়ে যাবে। কারণ কি না, গামাটা সবসময় তো গ্রেটার দ্যান 1 হবে, গামা তো গ্রেটার, সিপি বাই সিভি ইকুয়ালস টু গামা। তো সিপি তো আমি জানি গ্রেটার দ্যান সিবি, তাহলে গামা তো সবসময় গ্রেটার দ্যান 1 হবে। গামা যদি গ্রেটার দ্যান 1 হয়, তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেসের যে স্লোপ সেটা মোর নেগেটিভ হবে, আরো বেশি নেগেটিভ হবে। তাহলে সেই জন্য আইসোথার্মালের কার্ভটা যদি উপর দিয়ে যায়, তাহলে অ্যাডিয়াবেটিকের কার্ভটা কিন্তু নিচ দিয়ে যাবে। এটা অ্যাডিয়াবেটিকের কার্ভটা নিচ দিয়ে যাবে, আইসোথার্মালের কার্ভটা উপর দিয়ে যাবে। এই সিম্পল ব্যাপারটা তুই শুধু মাথায় রাখবি। আমাদের আর বেশি কিছু এখানে নেই, বেশি কিছু যে ডিডাকশন ফিডাকশন করে এরকম ধরনের করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু কার্ভের ব্যাপারটা, স্লোপের ব্যাপারটা, এই যে স্লোপ, যেটা অ্যাডিয়াবেটিক প্রসেসের স্লোপ হচ্ছে গামা মাইনাস গামা ইন্টু পি বাই ভি। আইসোথার্মাল প্রসেসের স্লোপ তো আমি আগেই বলেছিলাম মাইনাস পি বাই ভি। আর কোনটার ভ্যালু বেশি, কোনটার ভ্যালুটা কম, জাস্ট এটা তুই জানবি। এটা জানলে কিন্তু খুবই কাজের কাজ হবে, দরকারই হবে, এটা দরকার লাগবে। তো আইসোথার্মাল এবং অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য কিরকম হয় সেটার কথা আমি তোকে বললাম। আর একটা জিনিস, এটা যেটা আমি তোকে বললাম সেটা হচ্ছে কি না, রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস। আগে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি না, রিভার্সিবল অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশনের কথা বলা হয়েছে। রিভার্সিবলের ক্ষেত্রে এটা, কিন্তু ইরিভার্সিবলের ক্ষেত্রে একটা মাত্র স্টেপ, আমরা বারবার বলে আসছি। ইরিভার্সিবলের ক্ষেত্রে দেখ, ইরিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস মানে এক্সপ্যানশনই আর কি, আমরা এক্সপ্যানশন ধরেই এগোচ্ছি, এক্সপ্যানশন। তো সাপোজ অ্যান আইডিয়াল গ্যাস ইজ কনভার্টেড অ্যাডিয়াবেটিক কন্টেনার ফিটেড, এখানে কিন্তু ওয়ার্কটা কি হবে না, সবসময় আমরা আগেও পড়ে এসেছি যে মাইনাস পি এক্সটার্নাল ভিআই মাইনাস ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, মানে ভলিউমের চেঞ্জ। কিন্তু যখনই অ্যাডিয়াবেটিক প্রসেস হবে সেখানে তো ওয়ার্কটা কি, আমি তো বারবার বলছি যে সেখানে ওয়ার্ক মানেই হচ্ছে কি না ইন্টারনাল এনার্জি চেঞ্জ। তাহলে ইন্টারনাল এনার্জি চেঞ্জটা কত, এনসিবি টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল, টেম্পারেচারে চেঞ্জ হবে। দেখ, ভলিউম ভি ফাইনাল ভি ইনিশিয়াল যদি হয়, তাহলে টেম্পারেচারও টি ফাইনাল টি ইনিশিয়াল অবশ্যই টেম্পারেচারে চেঞ্জ হবে। তো টেম্পারেচার চেঞ্জ হলে আমরা কিন্তু এই ইউ এর জায়গায় আমি বসিয়ে দিলাম এই জিনিসটা, আর পি এক্সটার্নাল ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। তো এখান থেকে ইকুয়াল করে এবারে কি না পিভি ইকুয়ালস টু এন আর টি, এই ফর্মুলা দিয়ে এখান থেকে ভি ফাইনাল ইকুয়ালস টু এন আর টি ফাইনাল বাই পি ফাইনাল, এইটা কিন্তু ভিএফ এর জায়গায় বসাবো, আর ভি আই এর জায়গায় এন আর টি আই বাই পি আই এটা বসাবো ভিআই এর জায়গায়। এই যে এখানটা বসানো আছে দেখবি, এখানে বসানো আছে। এই ইকুয়েশনটা করে এখান থেকে তুই ডাব্লিউর ভ্যালুটা এখান থেকে তুই কম্পিউট করবি। ডাব্লিউর ভ্যালুটা বের করা মানে আসলে ডেল্টা ইউ এর ভ্যালুটাই বের করা। এখান থেকে যদি তুই ডাব্লিউর ভ্যালুটা বের করিস, এই ভ্যালুটা আসবে
পি ফাইনাল ভি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল ভি ইনিশিয়াল বাই গামা মাইনাস ওয়ান, এই ফর্মুলাটা তুই শেষ পর্যন্ত মনে রাখবি। এই ফর্মুলাটা আমি তোকে কোশ্চেন আনসার করাবো যখন এই ফর্মুলাটা ইউজ করব। এটা হচ্ছে কি ইরিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য ওয়ার্ক ডান। আমরা সবসময় আইসোথার্মাল প্রসেসই তো বোর্ডের জন্য থাকে, অ্যাডিয়াবেটিক প্রসেস তো হয় না। অ্যাডিয়াবেটিক প্রসেস আমরা পড়ি না। অ্যাডিয়াবেটিক প্রসেসটা কি শুধু পড়ি, কিন্তু তাতে ওয়ার্ক ডান অ্যাডিয়াবেটিক প্রসেসে যত জায়গায় দেখবি সব আইসোথার্মাল প্রসেসে, রিভার্সিবল ইরিভার্সিবল যত সব আগে গ্রাফ করিয়েছি, যা কিছু করিয়েছি সবই আইসোথার্মাল প্রসেসে করিয়েছি, মানে যেখানে টেম্পারেচার কনস্ট্যান্ট। কিন্তু এখানে কিন্তু এতদিন বাদে আমরা চলে এলাম কি না কিউটা কনস্ট্যান্ট, মানে কিউ এর কোনো চেঞ্জ হচ্ছে না। তো সেখান থেকে আমরা ইন্টারনাল এনার্জি চেঞ্জ দিয়ে বেসিক ব্যাপারটা খেয়াল রাখবি, সেটা হচ্ছে যে আমার যে ইন্টারনাল এনার্জির যে ডিক্রিজ সেটাই হচ্ছে আসলে ওয়ার্ক ফর অ্যাডিয়াবেটিক প্রসেস। কারণ অ্যাডিয়াবেটিক সবসময় যদি সিস্টেমে তুমি যদি এনার্জি দাও তাহলেই সিস্টেম কিন্তু কাজ করার উৎসাহ পায়। এনার্জি না দিলে কাজ তুই তুই হয়তো খাবার তুই 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 ধর তুই ধর তুই ধর কিছু মানে তুই কিছু খাসনি, এক সপ্তাহ ধরে কিছু খাসনি, হ্যাঁ অতদিন হবে না মরে যাবি। ধর দুদিন ধরে কিছু খাসনি, দুদিন ধরে কিছু খাওয়া দাওয়া করিসনি, তাহলে বাইরে থেকে তোর এনার্জি তোর মধ্যে ঢোকেনি, কোনো খাওয়া দাওয়া করিসনি। এবার তোকে বলা হলো যে তুমি একটা কাজ করো, তাহলে তুই কিভাবে কাজটা করবি? তোর মধ্যে অলরেডি কিছু এনার্জি রয়েছে, ইন্টারনাল এনার্জি, যেটা এনার্জি স্টোর হয়ে রয়েছে, কিছু এনার্জি তো রয়েছে। তুই যখন কোনো কাজ করতে পারছিস না এরকম যখন বোঝাবে, তার মানে কিন্তু এটা নয় যে তোর মধ্যে কোনো ইন্টারনাল এনার্জি নেই। বেসিক ব্যাপারটা বুঝতে হবে তোকে। তোর মধ্যে যখন এনার্জি আছে যেটা স্টোর হয়ে রয়েছে, দ্যাট ইজ ইন্টারনাল এনার্জি। কিন্তু ইন্টারনাল এনার্জির কিছু পার্ট ওয়ার্কে কনভার্ট করতে পারিস, কিন্তু আর কিছু পার্ট কিন্তু ওয়ার্কে তুই কনভার্ট করতে পারিস না, যেটা কিনা গিভস ফ্রি এনার্জির কনসেপ্ট। যে তুই ধর এখান থেকে দৌড়তে শুরু করলি, খাওয়া দাওয়া করেছিস, দৌড়তে শুরু করলি, দৌড়তে দৌড়তে ধর বিহারে চলে গেলি, দৌড়ে বিহারে চলে গেছিস। তো বিহারে চলে গিয়ে তুই মানে বিহারে চলে গিয়ে রাস্তায় তুই শুয়ে পড়লি, এরকম ভাবে শুয়ে পড়লি। তার মানে কি? তার মানে কি তুই আর দৌড়তে পারছিস না। তার মানে কি তোর ইন্টারনাল এনার্জি জিরো? না, তুই তো বেঁচে আছিস, তোর ইন্টারনাল এনার্জি জিরো নয়। তোর যে ইন্টারনাল এনার্জি তার একটা পার্ট ওয়ার্কে কনভার্ট হচ্ছিল এতক্ষণ ধরে, তুই যতক্ষণ দৌড়চ্ছিলিস ততক্ষণ পর্যন্ত তোর ইন্টারনাল এনার্জির একটা পার্ট ওয়ার্কে কনভার্ট হচ্ছিল। মানে ইন্টারনাল বাইরে থেকে এনার্জি না দিলেও তুমি নিজের এনার্জিকে ওয়ার্কে কনভার্ট করতে পারো, কিন্তু একটা লিমিট পর্যন্ত। ইন্টারনাল এনার্জি তুই যখন পড়ে গেছিস আর উঠতে পারছিস না, কিন্তু বেঁচে আছিস, তার মানে কি না, তার মানে হচ্ছে যে তোর ওয়ার্কে কনভার্টেবল এনার্জি যেটা, সেটা জিরো হয়ে গেছে। ওয়ার্কে আর তুই কনভার্ট করতে পারবি না। ওইটুকু বেঁচে থাকার জন্য কিছুটা এনার্জি জরুরি। কেউ কাজ করছে না, শুয়ে রয়েছে, উঠতে পারছে না, তবুও বেঁচে আছে। তার মানে কি? তার মানে ওর যে ইন্টারনাল এনার্জি যা ছিল তার যতটা সম্ভব ও ওয়ার্কে কনভার্ট করেছে, বাকি আর ওয়ার্ক কনভার্ট করতে পারছে না। তো সেটাকে বলে কি? সেটাকে বলে গিভস ফ্রি এনার্জি, যেটা কিনা ওয়ার্কে তুমি কনভার্ট করতে পারো। ওয়ার্কে যেটাকে কনভার্ট করতে পারো সেটাই হচ্ছে ভি, এনার্জি ফর ডুইং ওয়ার্ক। তো এখানে কি করা হচ্ছে না, যখন তোকে বাইরে থেকে তোকে খাবার দাবার কিছু দেয়া হচ্ছে না তাও কাজ করতে বলা হচ্ছে, কিউ দেয়া হচ্ছে না তাও কিন্তু ওয়ার্ক করতে বলা হচ্ছে, তাহলে কিভাবে ওয়ার্কটা করবে? সে তার নিজের এনার্জিটাকে ইউটিলাইজ করবে। নিজের যখন এনার্জি ইউটিলাইজ করবে তখন কিন্তু সিস্টেমের কিছু কিছু স্টেট ফাংশন চেঞ্জ হবে, যেরকম ভলিউম, ওয়ার্ক করলে তো ভলিউম চেঞ্জ হবে, তার সাথে সাথে আরো কিছু এনার্জি রিলেটেড ফ্যাক্টরও কিন্তু চেঞ্জ হবে, টেম্পারেচার কমে যাবে ইত্যাদি হবে। কারণ কিছু ভাবে তো এনার্জিকে কনভার্ট করতে হবে, কনভার্ট করার জন্য কিন্তু কিছু এনার্জি। তো এইটাই আমি তোকে বোঝাতে চাইছিলাম এতক্ষণ ধরে, যে অ্যাডিয়াবেটিক যদি প্রসেস হয়, এসব তো ফার্স্ট ল এর মধ্যেই আছে না, কিউ ইকুয়ালস টু ডেল্টা ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লিউ। তো ইন্টারনাল এনার্জি সেটা কিউ প্লাস ডাব্লিউ সমান, কিন্তু কিউ যদি জিরো হয়ে যায়
তাহলে ইন্টারনাল এনার্জি চেঞ্জ ইকুয়ালস টু ওয়ার্ক হয়ে যায়, ওয়ার্কেই পুরো ব্যাপারটা কনভার্টেড হয়ে যায়, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। তো আইসোথার্মাল এবং অ্যাডিয়াবেটিক প্রসেসকে আলটিমেটলি যদি তুই কম্পেয়ার করিস তাহলে কি, এখানে দুটো কথা তুই মনে রাখবি। যদি রিভার্সিবল আইসোথার্মাল হয়, রিভার্সিবল আইসোথার্মালের ওয়ার্ক ডান বেশি অ্যাডিয়াবেটিক রিভার্সিবলের চাইতে। রিভার্সিবল আইসোথার্মাল প্রসেস, দেখ রিভার্সিবল আইসোথার্মাল প্রসেস তার ওয়ার্কটা কিন্তু অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেসের চাইতে বেশি। কেন কেন না, আইসোথার্মাল প্রসেস যখন হচ্ছে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, ঠিকই কথা, কিন্তু হিট সারাউন্ডিংস থেকে ভিতরে ঢুকছে। অ্যাডিয়াবেটিক প্রসেসে কিন্তু হিট বাইরে থেকে ঢুকছে না, তার মধ্যে নিজস্ব এনার্জিকে সে ইউটিলাইজ করছে। ন্যাচারালি হিট বাইরে থেকে ঢুকলে তার কিন্তু ওয়ার্ক ডান বেশি হবে। দেখ, for reversible isothermal process heat is entering from surroundings, while in adiabatic process work is done on the expansion of internal energy, decreasing of internal energy of the system. তাহলে কত বড় ডিফারেন্স তুই বোঝার চেষ্টা কর, যে আইসোথার্মাল প্রসেসে যখন ওয়ার্ক করছে তার ইন্টারনাল এনার্জিতে হাত পড়ছে না, সে ইন্টারনাল বাইরে থেকে তো কিউ ঢুকছে, তো ন্যাচারালি ওয়ার্ক ভালো হবে। কিন্তু অ্যাডিয়াবেটিক প্রসেসে কি, বাইরে থেকে তো কিউ ঢুকবে না, কারণ কিউটা জিরো, কিউ এর চেঞ্জ হচ্ছে না, তো অটোমেটিক্যালি কিন্তু তার অ্যাডিয়াবেটিক প্রসেসে কিন্তু ওয়ার্ক ডানটা কম হবে রিভার্সিবল আইসোথার্মাল প্রসেসের তুলনায়। এবারে দেখ, যে যদি কম্প্রেস করি, এটা কিন্তু এক্সপ্যানশনের ব্যাপারটা বললাম, যদি আমি সেম ইনিশিয়াল স্টেট থেকে ইফ এ সিস্টেম ইজ কম্প্রেসড টু দ্য সেম ফাইনাল প্রেসার, রিভার্সিবল অ্যাডিয়াবেটিক শুড বি গ্রেটার দ্যান রিভার্সিবল আইসোথার্মাল। কারণ কম্প্রেস যখন করছিস তখন কি হচ্ছে না, কম্প্রেস যখন তুই করছিস তখন সিস্টেমের উপরে ওয়ার্ক হচ্ছে। সিস্টেমের উপরে যদি ওয়ার্ক হয় তাহলে সিস্টেম তো লুজ করছে না কিছু, সিস্টেমের বরঞ্চ গেন হচ্ছে। তো অ্যাডিয়াবেটিক প্রসেসে যেটা আগে যখন এক্সপ্যানশন হচ্ছিল তখন তো তার ইন্টারনাল এনার্জি ইউজ করেই সে ওয়ার্কটা করছিল, ওয়ার্কটা ভালো হচ্ছিল না। কিন্তু এখন উল্টো ব্যাপারটা হচ্ছে, যে সারাউন্ডিং সিস্টেমের উপর কাজ করছে, তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেস হলেও কিন্তু সিস্টেমের উপরে তো কাজটা হচ্ছে, সিস্টেমের উপরে কাজ করছে মানে কি, তার ইন্টারনাল এনার্জি বাড়ছে, টেম্পারেচার বাড়ছে, সবকিছু বাড়ছে, এবং এনার্জি কিন্তু ওয়ার্ক ডান সিস্টেমের উপরে স্টোর হচ্ছে। দেখ, ডিউরিং adiabatic compression the work done getting stored in the system, the temperature of the system increases and gas become less and less compressible, greater work is required to compress the system. সব সময় তুই মনে রাখবি যে যখন কম্প্রেশন হবে তখন অ্যাডিয়াবেটিক প্রসেসে কম্প্রেশন হলে ওয়ার্ক ডান বেশি হয় রিভার্সিবল প্রসেসের চাইতে, যখন এক্সপ্যানশন হয় তখন কিন্তু আইসোথার্মাল প্রসেসে ওয়ার্ক ডান বেশি হয় অ্যাডিয়াবেটিক প্রসেসের তুলনায়। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবি যে ওয়ার্ক ডান রিভার্সিবল আইসো গ্রেটার দ্যান ওয়ার্ক রিভার্সিবল অ্যাডিয়া ফর এক্সপ্যানশন, কিন্তু ওয়ার্ক রিভার্সিবল অ্যাডিয়া is greater than work reversible iso for compression. এটা সব সময়ের জন্য খেয়াল রাখবি, কারণ এই জিনিসগুলো না বুঝতে পারলে কিন্তু প্রবলেম অ্যারাইজ করবেই। পরবর্তীকালে আমি কোশ্চেন অ্যান্সার করাবো, হিউজ কোশ্চেনের অ্যান্সার করাবো, আমি তোকে অনেক কোশ্চেন করাবো, তার জন্য ব্যাকগ্রাউন্ড তৈরি করা হচ্ছে। আমি তোকে পলিট্রপিক প্রসেস নিয়ে বলেছিলাম, কথা বলেছিলাম। পলিট্রপিক প্রসেস, পলিট্রপিক প্রসেস আর কিছুই না, সেটা হচ্ছে যে একটা ইকুয়েশন দিয়েই আমি অ্যাডিয়াবেটিক, আইসোথার্মাল, হ্যাঁ আইসোবারিক সমস্তগুলোকেই একসাথে এক্সপ্রেস করতে পারবো, দ্যাট ইজ কল্ড পলিট্রপিক প্রসেস। তো পলিট্রপিক প্রসেস যেটা, সেটাতে
আমি কি করতে পারি না বিভিন্ন স্লোপগুলো একসাথেই বের করতে পারি। আমাদের কোনো ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ সেই অর্থে এখানে লাগবে না, শুধুমাত্র আমি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তোকে দেখাচ্ছি। এই ম্যাথমেটিক্যাল রিলেশনশিপটা যেটা ওয়ার্ক ডান যেটা, সেইটা তুই লাস্টের P2 V2 বাই P1 P1 বাই n-1 এই ওয়ার্ক ডানের এক্সপ্রেশনটা তুই মনে রাখবি। n হচ্ছে পলিট্রপিক ইন্ডেক্স, n হচ্ছে পলিট্রপিক ইন্ডেক্স, এর ভ্যালুটা দেয়া থাকে, দেখবি বিভিন্ন জায়গায় দেয়া থাকে। তো এই ইন্ডেক্সের ভ্যালু যখন 0 হয় আইসোবারিক, এন হলে আইসোথার্মাল, আর গামা হলে অ্যাডিয়াবেটিক, আর ইনফিনিটি হলে আইসোকোরিক। এই গ্রাফটা ইম্পর্টেন্ট, গ্রাফ দিয়ে প্রশ্ন দেয়। একটাই পি ভি টু দি পাওয়ার এন ইকুয়ালস টু 0, এই রিলেশনশিপটা দিয়েই এতগুলো করা যেতে পারে। এন এর ভ্যালু 0 দিয়ে আইসোবারিক, এন এর ভ্যালু 0 করে দিলে পি ইকুয়ালস টু চেঞ্জ হচ্ছে না আইসোবারিক। তারপরে এন এর ভ্যালু 1 হলে বয়েলস ল মানে আইসোথার্মাল, এন এর ভ্যালু গামা হলে পি ভি টু দি পাওয়ার গামা মানে অ্যাডিয়াবেটিক, আর এন এর ভ্যালু ইনফিনিটি যদি হয় তাহলে সেখানে আইসোকোরিক, মানে এন এর ভ্যালু ইনফিনিটি মানে সেখানে ভলিউমের কোনো চেঞ্জ আর আমরা করছি না, সেই জন্য আইসোকোরিক প্রসেস। তো এই একটা ইকুয়েশন দিয়ে আমরা সব গ্রাফগুলোকে করতে পারি। সব স্ট্রেট লাইন হবে আইসোবারিক, তারপরে একটু স্লোপ থাকলে সেটা আইসোথার্মাল, আর অ্যাডিয়াবেটিকের আরো স্লোপ বেশি, কেন বেশি আমি তোকে আগে বলেছি, একটু আগে বলেছি, আর এন ইনফিনিটি আইসোকোরিক। তো পলিট্রপিক প্রসেসটা আমাদের সিলেবাসে আছে, সেই জন্য পলিট্রপিক প্রসেসের কথা আমি তোকে বলে দিলাম। হিট ক্যাপাসিটি পলিট্রপিক প্রসেসের জন্য হিট ক্যাপাসিটি কত হয় না, সেটা হচ্ছে এনসিভি ডিটি আর লিখতে হয় না, সেটা হচ্ছে এনআরটি বাই ভি ডিভি বাই ডিটি। এনআরটি বাই ভি এখানে তুই করে দেখতে করা আছে, কিন্তু আমাদের এই ফর্মুলাটা যেটা, এই ফর্মুলাটা দরকার। সিম্পল একটা ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ, এটা হচ্ছে হিট ক্যাপাসিটি ফর পলিট্রপিক প্রসেসের জন্য হিট ক্যাপাসিটি কত হয়। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে তুই টি এর রেসপেক্টে তুই যদি ডিফারেন্সিয়েশন করিস তাহলে এই রিলেশনশিপটা পেয়ে যাবি, ডিভি বাই ডিটি এনসিভি এনআরটি বাই ভি ডিভি বাই ডিটি। এই রিলেশনশিপটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে চলে আসবে ডাইরেক্টলি, কারণ আমি জানি যে ডিকিউ বাই ডিটি ইকুয়ালস টু হিট ক্যাপাসিটি। তো এইখানে আমি বললাম, এবং সেখান থেকে আর একটা ভি টু দি পাওয়ার এন এর একটা রিলেশনশিপ আছে। অবশ্যই এই রিলেশনশিপটা তোকে পড়তে হবে না, কারণ পলিট্রপিক প্রসেসে পি ভি টু দি পাওয়ার এন ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ওটা দিয়ে হয়ে যাবে। এই রিলেশনশিপটা তোর খুব একটা কাজে লাগবে না, এইটা খুব একটা কাজে লাগবে না, এটা কিন্তু ইউজলেস, এটা কাজে লাগবে না। আমি আগে যে রিলেশনশিপটা বের করে দিয়েছি ওটা দিয়েই তোর চলে যাবে, কাজ চলে যাবে। সেই জন্য এখানে যে রিলেশনশিপটা দেওয়া রয়েছে পলিট্রপিক প্রসেসে, এটা তোর না ইউজ করলেও মোটামুটি চলে যাবে, এটা প্রয়োজন নেই, এটা দরকার লাগবে না, আমি তোকে বলছি। আচ্ছা, এবারে হচ্ছে কি না, এবারে হচ্ছে একটা, এটা তো একটা হিট ক্যাপাসিটির পোর্শনটা আমি তোকে বললাম, অনেক কথা বললাম, তুই নিশ্চয়ই বুঝতে পেরেছিস যে হিট ক্যাপাসিটি কতটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমরা কিন্তু এবারে চলে এসেছি একদম ফার্স্ট লয়ের একদম শেষ পর্যায়ে, যেখানে আছে থার্মোকেমিস্ট্রি, মানে খুব ঢিলা ঢালা টাইপের একটা জায়গা, মানে কনসেপচুয়ালি অতটা সলিড নয়, কিন্তু আমাদের সিলেবাসে আছে। সেখানে কি বলা হচ্ছে না, এনথালপি বা ইন্টারনাল এনার্জি সেটা কি করে না, একটা কেমিক্যাল রিয়াকশনের পোটেনশিয়াল এনার্জিকে চেঞ্জ করে। দেখ, খুব গুরুত্বপূর্ণ একটা কথা, পোটেনশিয়াল এনার্জিকে চেঞ্জ করে। এনথালপি বা ইন্টারনাল এনার্জির থ্রু দিয়ে একটা রিয়াকশনের পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হয়। কেন কেন হয় আমি তোকে বলছি। দেখ, ডিউরিং কেমিক্যাল চেঞ্জ বন্ডস, ট্রান্সফরমেশন অফ বন্ডস মানে বন্ড ভাঙে বন্ড তৈরি হয়। তো বন্ড নিশ্চয়ই প্রোডাক্টের বেশি স্টেবল, না হলে তবেই তো রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যাবে। তো প্রোডাক্টের বেশি স্টেবল মানে কি, স্টেবল বন্ড মানে কি, স্টেবল বন্ড কথাটার মানে কি, মানে হচ্ছে ডিক্রিজ ইন এনার্জি, এনার্জি কমছে। এনার্জি মানে কি, পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, মলিকিউলসের যে এনার্জি কমা,
তার বন্ডের যে এনার্জি কমা, দ্যাট ইজ কল্ড পোটেনশিয়াল এনার্জি। সেটা কাইনেটিক এনার্জি নয়। মলিকিউলগুলো যে মুভ করছে সেটা কিন্তু কাইনেটিক এনার্জি, কিন্তু তার মধ্যেকার যে বন্ড ভাঙছে বা বন্ড গড়ছে, যে এনার্জি চেঞ্জ হচ্ছে, দ্যাট ইজ পোটেনশিয়াল এনার্জি। তার ইন্টারনাল এনার্জি যেটা, সেটা কিন্তু পোটেনশিয়াল এনার্জি। তো পোটেনশিয়াল এনার্জি leading to the decrease in potential energy of the atoms and molecules and enthalpy and internal energy decrease করবে। মানে আলটিমেটলি যে যখনই কোনো কেমিক্যাল রিয়াকশন হয় তখন যদি দেখা যায় যে এক্সোথার্মিক প্রসেস হচ্ছে, কথাটা ভালো করে শোন, যদি দেখা যায় যে প্রসেসটা এক্সোথার্মিক, তখন কি না, তার কারণটা হচ্ছে কি না রিয়াক্ট্যান্ট। চল আমি তোকে দেখাই, যে আমি তোকে একটা এখানে আলাদা করে দেখাচ্ছি যে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট হয়েছে। তো এনার্জি অফ দা রিয়াক্ট্যান্ট আর এটা হচ্ছে এনার্জি অফ দা প্রোডাক্ট। তো এনার্জি অফ দা প্রোডাক্ট ইজ গ্রেটার দ্যান এনার্জি অফ দা রিয়াক্ট্যান্ট। যদি এরকম হয় প্রোডাক্ট এনার্জি বেশি রিয়াক্ট্যান্টের, তাহলে ইপি মাইনাস ইআর এটা কি হবে না পজিটিভ হবে। মানে তখন এন্ডোথার্মিক হবে প্রসেসটা, মানে হিট অ্যাবজর্বড হবে, কারণ এর এনার্জি বেশি, ও বাইরে থেকে হিট অ্যাবজর্ব করতে হবে ওকে। কিন্তু যদি ইপি লেস দেন ইআর হয়, মানে ইপি মাইনাস ইআর নেগেটিভ যদি হয়, তার মানে এটা কিন্তু এক্সোথার্মিক। এবারে বিষয়টা হচ্ছে যে এক্সোথার্মিক এন্ডোথার্মিক, তার মানে কি না যখন এক্সোথার্মিক হবে তার মানে প্রোডাক্টের এনার্জি কম, মানে প্রোডাক্ট বন্ডস আর মোর স্টেবল দেন রিয়াক্ট্যান্ট বন্ডস। প্রোডাক্টের বন্ড বেশি স্টেবল রিয়াক্ট্যান্ট বন্ডের চাইতে, সেই জন্যই তো প্রোডাক্ট এনার্জি কম। কিন্তু যখন এন্ডোথার্মিক হবে তখন প্রোডাক্টের এনার্জি বেশি, মানে রিয়াক্ট্যান্ট বন্ডস আর মোর স্টেবল দেন প্রোডাক্ট বন্ড, মানে রিয়াক্ট্যান্ট গুলো বেশি স্টেবল। তো প্রোডাক্ট যদি বেশি স্টেবল হয় সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু স্পন্টেনিয়াসলি রিয়াকশনটা রান করে। এই ব্যাপারটা কিন্তু এখান থেকে এনথালপির কনসেপ্ট থেকে বোঝা যায়। দেখ বেসিক ব্যাপারটা হচ্ছে কি, এনথালপির কনসেপ্টটা কি, এনথালপির কনসেপ্ট আর কিছুই না, যে একটা রিয়াকশন যখন হচ্ছে তখন রিয়াকশানেতে কখনো হিট বেরোচ্ছে এক্সোথার্মিক হচ্ছে, কখনো এন্ডোথার্মিক হচ্ছে। তো আমরা একটা কেমিক্যাল রিয়াকশন এতক্ষণ ধরে আমরা একটা প্রসেসে দেখ আমরা কি করছি এখানে, দেখ এনার্জি চেঞ্জ ইন কেমিক্যাল রিয়াকশন, আমরা কিন্তু এই এনথালপি চেঞ্জটাকে কেমিক্যাল রিয়াকশনে নিয়ে, আমাদের যে চ্যাপ্টারটা সেটা কেমিক্যাল থার্মোডাইনামিক্স। বেসিক্যালি আমরা কিন্তু ওই পিস্টন ওয়ার্ক হচ্ছে, গ্যাস এক্সপ্যানশন হচ্ছে, এইসবেতে খুব একটা ইন্টারেস্টেড নই। উই আর greatly interested on the fact that either energy liberated or absorbed in a chemical reaction. তো টোটাল ব্যাপারটাকে যদি আমি কেমিক্যাল রিয়াকশনে সুইচ ওভার করে নিয়ে আসি, কেমিক্যাল রিয়াকশনের দিকে নিয়ে চলে আসি যদি, তখন কিন্তু মজাটা তুই পেয়ে যাবি যে আসলে কি, আসলে রিয়াক্ট্যান্টের অনেক বন্ড আছে, ধর এ তার সাথে বি 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 এরকম অনেক বন্ড আছে, আর প্রোডাক্ট ধর এম এন এরকম ধরনের এম এন 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 এরকম ধরনের বন্ড আছে। তো যদি দেখা যায় যে এই বন্ডগুলোকে ভাঙবো, বন্ড ভাঙবো আবার বন্ড তৈরি করব, তো বন্ড ভাঙতে গিয়ে যদি আমার এনার্জি বেশি লাগে কিন্তু আমি যদি পাই যদি কম, তাহলে কিন্তু স্টেবল হলো না প্রোডাক্টটা। সবসময় এনার্জি কমতে হবে, মানে কি আমি কিন্তু এনার্জি দেব কম, এনার্জি রিলিজ হবে বেশি, মানে এক্সোথার্মিক হবে। এক্সোথার্মিক হওয়া মানে কি, মানে হচ্ছে প্রোডাক্টটা বেশি স্টেবল মানে কি
না আলটিমেটলি রিয়াকশনটা স্পন্টেনিয়াসের দিকে যাবে। একটা ইন্ডিকেশন পাচ্ছি আমরা, সেকেন্ড লয়ের ইন্ডিকেশনটা পাচ্ছি যে যারা এক্সোথার্মিক রিয়াকশন করবে তারাই কিনা স্পন্টেনিয়াসলি রান করার চেষ্টা করবে। ফার্স্ট লয়ের এটা একটা বড় সমস্যা, কারণ ফার্স্ট ল যে ইন্ডিকেশনটা দিচ্ছে সেই ইন্ডিকেশনটা কিন্তু অ্যাজ সাচ সব জায়গায় অ্যাপ্লিকেবল হবে না। আমরা পরে দেখে আমি তোকে বলছি যে কি প্রবলেমটা অ্যারাইজ করবে। তুই যদি কোনো একটা রিয়াকশন তুই যদি দেখিস, রিয়াকশনে এ বি সি ডি এইসব রয়েছে, ব্যাপারটা বোঝার চেষ্টা কর, এ বি সি ডি এইসব রয়েছে, তো তুই এর কি বের করতে পারিস? ইন্টারনাল এনার্জি কিন্তু বের করতে পারবি না, কারণ ইন্টারনাল এনার্জি এরকম ভাবে বের করা যায় না। কথার কথা যে সি এর ইন্টারনাল ইউসি ইউডি এ বি এইগুলো, তাহলে এগুলো হচ্ছে মোলার ইন্টারনাল এনার্জি অফ দ্য রেসপেক্টিভ স্পিসিস। তো ফাইনাল আর ইনিশিয়াল মানে প্রোডাক্টের আর রিয়াক্ট্যান্টের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা তুই বের করতে পারবি। ইন্টারনাল এনার্জি ডিফারেন্স মানে ডেল্টা ইউটা তুই বের করতে পারবি, মানে ইউ প্রোডাক্ট মাইনাস ইউ রিয়াক্ট্যান্ট, এই ডিফারেন্সটা তুই বের করতে পারবি, কারণ কিউ ভি তোর জানলেই তুই এটা বের করতে পেরে যাবি। এটা নিয়ে আমি কোনো চিন্তাই করছি না, কারণ ইন্টারনাল বের না করতে পারলে কি হবে না? ইন্টারনাল চেঞ্জ নিশ্চয়ই আমরা বের করতে পারবো। আমরা কিউভি বের করতে পারলেই ওটা বের করতে পারবো, সিভি বের করতে পারলে বের করতে পারবো, অনেক জায়গা থেকে আমরা ডেটা পেয়ে যাব, অসুবিধার কিছু হবে না। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে কি না, আমরা কিউভি দিয়ে তো বের করলাম, কিন্তু কিউভি তো কনস্ট্যান্ট ভলিউম, আন্ডার কনস্ট্যান্ট ভলিউম, কিন্তু রিয়াকশনটা তো ভলিউমটা কনস্ট্যান্ট নাও থাকতে পারে। রিয়াকশনে কনস্ট্যান্ট ভলিউম না থাকলে আমরা কি করব না, রিয়াকশনে যদি কনস্ট্যান্ট ভলিউম না থাকে তাহলে তখন কিন্তু আমাকে কনস্ট্যান্ট প্রেসারে বের করতে হবে। তো কনস্ট্যান্ট প্রেসার মানে কি? কিউপি। সেটা মানে কি? সেটা মানে হচ্ছে এনথালপি। তো সেই জন্যে ইন্টারনাল এনার্জির কনসেপ্টটা কিন্তু খুব একটা বাজে অবস্থায় চলে গেল। তার কারণ কিন্তু এই রিয়াকশনের এনথালপির কনসেপ্টটাই কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিল। কারণ রিয়াকশনে কয়েকটা ব্যাপার কিন্তু তোকে খেয়াল করতে হবে। যে দেখ, একটা রিয়াকশনের কন্ডিশন যদি কেউ বলে, তুই বলতে পারিস যে আমরা 200 ডিগ্রি সেন্টিগ্রেডে রিয়াকশন করতে পারি, 4 অ্যাটমসফিয়ারিক প্রেসারে রিয়াকশন করতে পারি। এগুলো কিন্তু করতে পারি, কারণ কন্ডিশনগুলো বাইরে থেকে ফিট করাতে পারি। আমি নিজে চাইলে প্রেসারটা কনস্ট্যান্ট করতে পারি, কিন্তু ভলিউমটা এমন একটা ফ্যাক্টর যে ভলিউমটা কিন্তু রিয়াকশনের ইন্ডিভিজুয়াল ব্যাপার, সেটা নাম্বার অফ মোলের সাথে প্রপোর্শনাল। তো মোল চেঞ্জ হবে কি হবে না সেটা তো রিয়াকশনের নিজস্ব ব্যাপার। তুই যদি দেখিস যে একটা রিয়াকশন আছে হাইড্রোজেন প্লাস ক্লোরিন ইকুয়ালস টু 2HCl, এই রিয়াকশনে কোনো ভলিউম চেঞ্জ হলো না, তো কোনো চেঞ্জ হলো না। কিন্তু আবার অন্য আর একটা নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন ইকুয়ালস টু 2 অ্যামোনিয়া, এখানে কিন্তু ভলিউমে চেঞ্জ হয়েছে। তো ভলিউমে চেঞ্জ হয়েছে, এটা কিন্তু তুই এখানে বাইরে থেকে কন্ট্রোল করতে পারবি না, এই চেঞ্জটাকে বন্ধ করতে পারবি না। ভলিউমে চেঞ্জ হয়েছে, এখানে যখন তুই কিউভি বের করতে যাচ্ছিস, তুই কিউভি কোনো সময় বের করতে পারবি না, বিকজ ভলিউম ইজ নট কনস্ট্যান্ট। প্রেসারটা তুই কনস্ট্যান্ট রাখতে পারিস, কারণ প্রেসার একটা রিয়াকশনের এক্সটার্নাল প্রেসার বোঝায়, মানে বাইরের যে প্রেসার সেটা বোঝায়, ইন্টারনাল প্রেসার বোঝায় না। এই ব্যাপারটা কিন্তু তুই মাথায় রাখবি যে আমরা যখন প্রেসার বলি তখন কিন্তু ইন্টারনাল প্রেসার নয়, ওই মলিকিউলগুলো যে দেয়ালের গায়ে ধাক্কা দিচ্ছে সেই ব্যাপারটার কথা আমি বলছি না। আমরা প্রেসার বলতে বুঝি যে প্রেসারের এগেনস্টে সবসময় ওয়ার্ক হয়, মানে এক্সটার্নাল প্রেসার একটা এক্সটার্নাল ফ্যাক্টর, কিন্তু ভলিউম একটা এক্সটার্নাল ফ্যাক্টর নয়। ভলিউম তার নিজস্ব যে জায়গায় মলিকিউলস গুলো আছে তার সিস্টেম, সেই জন্য ভলিউম তুমি চাইলে কনস্ট্যান্ট করতে পারবে না, কিন্তু প্রেসার চাইলে কনস্ট্যান্ট করতে পারবে। এনথালপিতে প্রেসার কনস্ট্যান্টের কথা বলা আছে, ইন্টারনাল এনার্জিতে ভলিউম কনস্ট্যান্টের কথা বলা আছে। তো এনথালপি কিন্তু ইন্টারনাল এনার্জির চাইতে মোর ইম্পর্টেন্ট হয়ে গেল। আবার তুই রিলেশনশিপে তুই যদি দেখিস তাহলে H ইকুয়ালস টু ইউ প্লাস পিভি, তাহলে এনথালপির মধ্যেই কিন্তু ইন্টারনাল এনার্জিটা ঢুকে গেছে। তাই এনথালপির কনসেপ্টটা আমি শিখলেই অটোমেটিক্যালি কিন্তু আমরা ইন্টারনাল এনার্জির কনসেপ্টটাও কিন্তু সেখান থেকে বাইরে যাচ্ছে না। এনথালপি কিন্তু ইন্টারনাল এনার্জিকে কন্টেন করছে একসাথে, এবং সেখানে একটা রিলেশনশিপ আছে, এই যে ডেল্টা এইচ ইকুয়ালস টু, এটা আমরা বোর্ডসেও সবসময় পড়িয়ে থাকি, ইন্টারনাল এনার্জি এনথালপি ইকুয়ালস টু ইন্টারনাল এনার্জি, এটা রিয়াকশন ডেল্টা আর ইউ ডেল্টা এন
জি আরটি মানে নাম্বার অফ মোলসের ডিফারেন্স যেটা সেটা ইন্টু আরটি। এই রিলেশনশিপটা কিন্তু দরকার লাগে কিছু কিছু মানে অঙ্ক টঙ্ক করার ক্ষেত্রে। ডেরিভেশন তো খুবই সোজা, এই ডেরিভেশনটা যে একটা রিয়াকশনের এইচ ইকুয়ালস টু ইউ, মানে আই দিয়ে ইনিশিয়াল দিয়ে লিখবি, তারপরে ফাইনাল দিয়ে লিখবি, দুটোকে ডিফারেন্স করবি, ডিফারেন্স করে ডেল্টা এন আরটি বসাবি। এটা তো সহজেই তুই করতে পারবি, এটা নিয়ে আমরা বলছি না। রিলেশনশিপটার কথা বলছি, যে রিলেশনশিপটা আমাদের কাজে লাগবে এখানে। স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট, এখানে ডেল্টা এন ইত্যাদি বসিয়ে টসে কাজে লাগবে। তো আমি তোকে এনথালপি এবং ইন্টারনাল এনার্জির কনসেপ্ট বললাম। লিকুইড সলিডের ক্ষেত্রে এখানে মোলগুলো ধরা যাবে না, এই শুধু সেই জন্য জি লেখা আছে, মানে অনলি ফর গ্যাস। গ্যাসের ক্ষেত্রে দেখ, মোলার ভলিউম ক্যান বি ইগনোরড ইন কম্পারিজন টু মোলার ভলিউম অফ আইডিয়াল গ্যাসেস ইন কেস অফ লিকুইড সলিড। অঙ্ক দেওয়ার সময় কিন্তু তুই মোলগুলো শুধু সলিড লিকুইডের বসাবি না, গ্যাসের ক্ষেত্রেই তুই বসাবি। এবং নন আইডিয়াল বিহেভিয়ার হলে ইকুয়েশন 2 ইউজ করতে হবে। ইকুয়েশন 2 নন আইডিয়াল, এই ইকুয়েশনটা ইউজ করতে হবে, তখন কিন্তু এই ইকুয়েশনটা ইউজ করা যাবে না, এইখান থেকেই তোকে স্টপ করে দিতে হবে, এখান থেকে ইউজ করতে হবে ইকুয়েশন 2। এটা নন আইডিয়াল। আর এখানে আইডিয়াল বিহেভিয়ার ধরে এই দা ভি ইকুয়ালস টু আরটি বাই পি, এটা আইডিয়াল বিহেভিয়ার ধরে করা রয়েছে। আর এই পর্যন্ত কিন্তু নন আইডিয়াল বিহেভিয়ার। এখানে কিন্তু আবার ভ্যান ডার ওয়াল ইকুয়েশন বসানো যায়, কিন্তু অত কিছু দরকার লাগবে না, অত কিছু চাপ হয়ে যাবে, শুধু থার্মোডাইনামিক্সে এত চাপ পড়ে যাবে যে প্রবলেম হয়ে যাবে। তো আমি তবুও যেগুলো দরকার, সামান্যতম দরকার, সেগুলো আমি বলে দিলাম। তো এটা এনথালপি ফেজ ট্রানজিশনের জন্য, মানে ধর এই সলিড থেকে লিকুইড থেকে গ্যাস, এরকম ধরনের সেই সব ক্ষেত্রে এনথালপির যে চেঞ্জ হয় সেগুলোকে একটা নাম দেওয়া হয়েছে, আমি তোকে দেখাচ্ছি। এই যে ডেল্টা এইচ, লিকুইড থেকে গ্যাস হচ্ছে, তাহলে এটা ভেপোরাইজেশন দিয়ে তুই এটা লিখতে পারিস। হ্যাঁ, এরকম লাগে আর কি, ডেল্টা এইচ ভেপোরাইজেশন, ডেল্টা ইউ ভেপোরাইজেশন প্লাস আরটি, হ্যাঁ এরকম ভাবে লেখা হয়। কিংবা আবার এক্সট্রা, এটা তো আলাদা জিনিস, হ্যাঁ এরকম ভাবে ভেপোরাইজেশন বা মেল্টিং, হ্যাঁ বা সাবলিমেশন, এরকম ধরনের ফেজ ট্রানজিশনের সময় তো এই রিলেশনশিপগুলো লেখা যায়। তো আমি এই পর্যন্ত বললাম, আমাদের এনথালপি পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। শুধু আমি তোকে একটা কথা এখানে বলবো, আর একটা কথা, কারণ চাপ পড়ে যায় ব্রেনের ওপরে, এত কথা বলে যাই, কনস্ট্যান্ট বলে যাই, যে তোরা মানে কতটা শুনতে পাচ্ছিস সেটা আমি বুঝতে পারছি না। আমি তোকে শুধু একটাই কথা বলবো, যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইন্ডিকেট করছে যে এক্সোথার্মিক রিয়াকশনগুলো স্পন্টেনিয়াস হবে। আসলে তা হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই তা ফেল করে। যেরকম নাইট্রোজেন হাইড্রোজেন রিয়াকশন করে অ্যামোনিয়া তৈরি করছে, এটা এক্সোথার্মিক, কিন্তু এটা হতে চায় না, স্পন্টেনিয়াস নয়, নন স্পন্টেনিয়াস। তো সেই জন্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের এখানে কিন্তু কিছুটা সমস্যা রয়েছে। আমরা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের দুর্দান্ত একটা ইকুয়েশন আছে, গিভস হেলমন্টস ইকুয়েশন। সেই ইকুয়েশন এবং তার রিলেটেড অনেক কোশ্চেন আসে নিটের, বিভিন্ন রকমের কোশ্চেন দেয় ওখানে। এবং এনট্রপিতে খুবই ভালো একটা কনসেপ্ট রয়েছে, এনট্রপি কনসেপ্ট। এই দুটো জিনিস আমি যদি তোকে পড়িয়ে দিতে পারি, তাহলে থার্মোডাইনামিক্স আর ওয়ার্ক হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা। তারপরে হিট ক্যাপাসিটি বললাম, আর দুটো জিনিস আমার পড়িয়ে দিলেই আমার থার্মোডাইনামিক্স হয়ে যাবে। তারপরে আমি যত খুশি কোশ্চেন অ্যান্সার ডিপিপি দিতে পারবো। এবং সেটা আজকে বলে থাকলো, আমি এটা পাঠিয়ে দিচ্ছি, পিডিএফ পাঠিয়ে দিচ্ছি, ভিডিও পাঠিয়ে দিতে পারবো, সবকিছু দিতে পারবো। তো মন দিয়ে সবাই